সবসময় রাজনৈতিক দলকে আগে বিরোধী দল হয়ে আসাই উচিত। আমরা যদি 15-16 বছর বিএনপির হিস্ট্রি দেখি, কারণ 2001 থেকে 2006 উই হ্যাভ সিন, এবং এটা বিএনপির অনেক নেতাই বলে কিন্তু, যে আমরা ভালো কাজ করিনি, আমাদেরকে জনগণ চুজ করেনি, অন্য পার্টিকে চুজ করেছে। এটা কখনোই পসিবল না, পৃথিবীর কোনো লিডার এটা পসিবল না যে একদম মানে লাভড অ্যান্ড ফেভারড বাই এভরিওয়ান, এটা কখনোই সম্ভব না। এরকম অনেক আমরা দেখেছি যে প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করা হয়েছে, তাদেরকে একদম লাস্ট মোমেন্টে তাদের ইনভাইটেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ উপর থেকে একজন বসে এদেরকে আনা যাবে না। আজকে হচ্ছে মাস্টার ক্লাস পডকাস্টের সেকেন্ড এপিসোড, এবং এই এপিসোডে আমরা কথা বলবো ঐতিহাসিক জুলাই রেভলিউশন নিয়ে। এই জুলাই রেভলিউশনে আমরা কিছু মানুষকে দেখেছি যারা রেভলিউশনকে লিড ফ্রম দ্য ফ্রন্ট করেছে। তাদের মধ্যে সিগনিফিকেন্ট ছিল আসিফ, নাহিদ, হাসনাত এবং আরও অনেক ছাত্র। কিন্তু এই মূলত আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস, তাদের মধ্যে দুজন মানুষ যেরকম অ্যাডভাইজার হয়েছে, বাকিরা যে নিজেদের পার্টিও ফর্ম করেছে। কিন্তু আগে যেভাবে তাদেরকে একটা হিরো ওয়ারশিপ করা হতো, ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা দেখি যে সেই হিরো ওয়ারশিপ থেকে একটা মিক্সড ক্রিটিসিজম অবস্থানে চলে এসেছে। সেই সাথে আমরা এটাও দেখি যে অন্যান্য রাজনৈতিক দল, ইন পার্টিকুলার বিএনপিও কিন্তু তাদের পলিটিক্যাল স্ট্যান্স ওভার দ্য পিরিয়ড অফ টাইম বদলিয়েছে। যেহেতু অনেকেই বলছে 2026 সালে একটা ইলেকশন হতে পারে, এই ইলেকশনকে আমরা সেন্টার করে একটা ডিসকাশন ক্রিয়েট করেছি, এবং এই পডকাস্টে আমরা বাংলাদেশের আগামী দিনের ইলেকশন, এনসিপির ফাউন্ডেশন এবং এনসিপির কারেন্ট যে ওয়ার্কিং স্ট্যান্স এবং বিএনপির ভিশন সম্পর্কে জানবো এই মাস্টার ক্লাস এপিসোড 2 পডকাস্টে। ভাই রিসেন্টলি আই ডিসাইডেড টু স্টার্ট দিস পডকাস্ট, ঠিক আছে? এর আগেও তো ভাই তো আপনি জানেন আই স্টার্টেড দিস থিং কল এনসি টক্স, ঠিক আছে? ওটা একদমই নর্থ সাউথ সেন্ট্রিক ছিল। তারপরে চ্যানেলের সাথে একটা ছোট একটা শো করেছি, ওটা ওয়াজ বেসিকলি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল'র 10 বছর উপলক্ষে। এবার ভাবলাম যে নিজের থেকে একটু কিছু করি, সেই জন্য আই স্টার্টেড দিস পডকাস্টিং। তো ইনশাআল্লাহ এবার কন্টিনিউ করব। বাট আপনাদের এমনি পডকাস্টিং এর ব্যাপারে মন্তব্য কি? হোয়াট ডু ইউ থিংক পডকাস্টিং ইজ অল অ্যাবাউট? আপনাদের কেমন লাগে পডকাস্টিং? পডকাস্ট আমি মনে করি যে জিনিসটা ইটস আ রিসেন্ট ফেনোমেনা, কিন্তু আমরা যদি আরো একটু ব্যাকে যাই, it was developed by the idea was developed by Steve Jobs, যে আইপড থেকে পড, পডকাস্ট থেকে কাস্ট। সো হি ইজ দ্য ভিশনারি, যে একটা সময় সে ভেবেছিল যে পৃথিবীতে এরকম একটা জেনারেশন আসবে যারা এই টক শোর বদলে দে উইল বি হ্যাভিং মোর ইনফর্মাল কনভারসেশন, মোর ইন ডেপথ কনভারসেশন। সো আমি মনে করি যে টক শোতে যে কথাগুলো বলা হয় না সেগুলো কিন্তু আমরা পডকাস্টে বলতে পারি, বা টক শোতে অনেক সময় অনেক ইনভাইটেশনও পাই না। সাপোজ আমি I'm not that big of a leader or something, so কিন্তু ভালোই he gets the invitation, not me. So I prefer the podcast, যে আচ্ছা ঠিক আছে, আমি ছোট মানুষ, আমি এখানে আসলে পরে আমি মনে করি যে I can talk my own opinion, and আমি মনে করি যে একটা রিলেশনশিপও সুন্দর করে বিল্ড হয় আর কি। সো পডকাস্ট ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম ইয়াঙ্গার জেনারেশনের জন্য, এবং কানেক্টও হওয়া যায় তাদের সাথে আর কি খুব ভালোভাবে। ভাইয়া ইউ ক্যান এক্সপ্লেন আ লট মোর, বিকজ পডকাস্ট ছাড়াও কিন্তু আমার মনে হয় যে প্যান্ডেমিকের পর ধরেন বাইট সাইজ নিউজ, ওয়েদার ইটস আ নাটশেল অর ইনকোয়েস্ট, ঠিক আছে, এরা কিন্তু অনেক পপুলার। নর্মাল নিউজ পেপার থেকে কিন্তু এই নিউ মিডিয়া ইজ ভেরি পপুলার। আপনার টেকটা কি অন দিস নিউ মিডিয়া? পডকাস্ট বলেন, বাইট সাইজ নিউজ বলেন। আই থিঙ্ক দ্য পার্ট ইনফর্মাল যে জিনিসটা, ওইটাই এখন সবাই বেশি পছন্দ করে আর কি। কারণ মানুষ এখন ওই গদবাধা যে জীবনটা ছিল ওটা থেকেও সব বের হয়ে আসছে, রাইট? প্লাস অফকোর্স এনজি এখন সবচেয়ে বড় ক্রাউড যেটা, তো ওরা ওই ইনফর্মাল সেটআপটাকে পছন্দ করে। বিট পডকাস্ট, বিট মিডিয়া, বিট এখন ফেসবুকও তো একটা বিশাল মিডিয়া। তো কয়জন আসলে এখন আর নিউজ পেপার পড়ে? এবং নিউজ পেপারগুলো বা টিভি চ্যানেলগুলো কিন্তু আই থিঙ্ক ওদের রেভিনিউ এখন যতটা না টিভি থেকে আসে, যেটা আমরা নর্মালি বাসায় চ্যানেল খুলে দেখি, তার চেয়ে কিন্তু তাদের ইউটিউব বা আদার বাইট সাইজ মিডিয়া, ফেসবুক অনলাইন প্ল্যাটফর্ম থেকে আরো বেশি আসে। সো তারাও কিন্তু এই ট্রানজিশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আরেকটা জিনিস যেটা আমি রিসেন্টলি খেয়াল করেছি, যে আগে কিন্তু আমরা নিউজ দেখতাম টু গেট দ্য মেজর আপডেটস অ্যান্ড এভরিথিং। এখন নিউজ কিন্তু অন্যান্য ইউটিউবের কন্টেন্ট থেকে সোর্স আনে, ঠিক আছে? আমি এমনি মেনশন করতে পারি, ধরেন পিনাকি একজন আছেন, জুলকারনাইন স্যার আছেন, এরকম আরো কয়েকজন, ঠিক আছে? সো এই যে নিউজ মিডিয়াতে একটা চেঞ্জ, এটা আপনারা কিভাবে দেখেন, যে অ্যাকচুয়ালি এখন ইউটিউবাররা আমাদের সোর্স হয়ে গেছে, নট লাইক ট্রেডিশনাল জার্নালিস্ট? আপনাদের টেকটা কি তসিফ ভাই? সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি প্লেস আ বিগ রোল,
কিন্তু এটা ফর আ স্মল সেগমেন্ট অফ পিপল। আমি যদি বাংলাদেশে ইন্টারনেট কতজন ইউজ করে বা সোশ্যাল মিডিয়া কতজন ইউজ করে, আমি দেখবো যে নাম্বারটা আমাদের ভোটার বা আমাদের এন্টায়ার পপুলেশনের তুলনায় অনেক কম কিন্তু। বা তাদের যদি সাবস্ক্রাইবার দেখি, সাপোজ কারো ভিডিওতে ভিউ পড়ছে 2 মিলিয়ন ম্যাক্স বা 1.7 মিলিয়ন, মানে 17 লক্ষ মানুষ, বা দেশের মানুষ কিন্তু 20 কোটি। সো হ্যাঁ, দে হ্যাভ আ সার্টেন ইনফ্লুয়েন্স ওভার আওয়ার মিডিয়া বা ওভার দ্য নিউজ দে প্রডিউস। কিন্তু বাংলাদেশের মানুষজন এখনো কিন্তু ট্র্যাডিশনাল মিডিয়াতেই থাকে। আমরা যদি গ্রাউন্ড রিয়ালিটিতে যাই, যেমন আমি টাঙ্গাইলে কাজ করেছি বা মধুপুরে কাজ করেছি, আই সি পিপল চায়ের দোকানে বসে এখন ওই টিভি দেখে, তার ওই এটিএন বাংলা, চ্যানেল আই, বাংলা ভিশন, এগুলোর গ্রাসরুট লেভেল। যারা আমরা শহরে আছি তারাও কিন্তু টিভি দেখি। আপনি দেখবেন যে আমাদের বাবা মা যারা আছে এই রাতে কিন্তু টক শো দেখে, বা বাসে বসে কিন্তু তারা টক শোর যে হাইলাইটস গুলো থাকে সেগুলো দেখে। সো আমি বলবো না যে শুধু ইউটিউবাররা এখানে আছে, দে আর দ্য অ্যাডিশন, যে আগে ছিল না, এখন তারা মিডিয়াতে দে হ্যাভ কাম অ্যান্ড দে আর কন্ট্রিবিউটিং, যে নিউজই হোক না কেন, দে আর কন্ট্রিবিউটিং অ্যান্ড পিপল লিসনিং টু দেম, সো দে হ্যাভ আনাদার সোর্স অফ ইনফরমেশন। কিন্তু আমি ট্র্যাডিশনাল মিডিয়াকে বাদ দিয়ে শুধু ওই সোর্সের উপরে ডিপেন্ড করবে, বিকজ তারাও কিন্তু সোর্সগুলো টানে মিডিয়া থেকে, খবরের কাগজ থেকেই। তারা কিন্তু যে মতামতগুলো বলে, কলামগুলো বলে, খবরগুলো দেখায়, আগের পেপারের নিউজগুলো দেখায়, আর্কাইভ ভিডিওস দেখায়। সো ট্র্যাডিশনাল মিডিয়াকে আমরা কখনোই নেগলেক্ট করতে পারবো না। ইটস জাস্ট অ্যান অ্যাডিশন, এই যে আমরা যা করছি বা অন্যান্য যে মিডিয়া আউটলেটগুলো আছে, বা আমরা মিমসও বানাইতেছি, সো দিস আর অ্যাডিশনাল। এবং আমি মনে করি এগুলো থাকা উচিত, আরও আসবে সামনে এগুলো, কিন্তু আমি মনে করি দেয়ার হ্যাজ টু বি ইন্টিগ্রেশন বিটুইন দ্য ট্র্যাডিশনাল মিডিয়া এবং এই যে সেপারেট যে মিডিয়াগুলো বা নতুন যে মিডিয়াগুলো আসছে, এটার মধ্যে একটা কম্বিনেশন থাকতে হয়। নাওয়াজ ভাই, আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি কোয়েশ্চেন করবো। সো অ্যাকচুয়ালি আমি টিভি অত দেখি না পার্সোনালি, আমরা মোস্টলি ইউটিউব বা ফেসবুকে কিন্তু রিলস বা ক্লিপসের থ্রুতেই যাই, রাইট? আমরা তো শুধু টিভি অন করে খেলা দেখার সময়, খালি খেলা দেখার সময়, রাইট? কিন্তু সারপ্রাইজিংলি জুলাই যখন ছিল, জুলাইতে কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছিল, লাইক ইন্টারনেট থেকে শুরু করে নাথিং। সো তখন দ্য অনলি সোর্স ওয়াজ টিভি। অ্যান্ড টিভি যখন দেখতাম ওই সময় আমার কেন জানি মনে হতো, ইভেন তো আমরা বলি যে এগুলো প্রাইভেট নিউজ চ্যানেল বা প্রাইভেট টিভি, বাট অনেকটাই স্টেট কন্ট্রোলড অবস্থায় ছিল। তো আপনি একটু বলেন ভাই, যে এখনের অবস্থা কি? এখনো কি এরা স্টেট কন্ট্রোলডই, নাকি এখন এদের একটা ভয়েস আছে যে আমরা মিডিয়া? আমরা অনেক সময় এটাও বলি যে ডেমোক্রেসির 3টা পিলারের মধ্যে 4th পিলার হচ্ছে মিডিয়া। সো এই অবস্থানটা কি এখন, বর্তমানের মিডিয়ার কি অবস্থান? না, অফকোর্স এখন স্টেট কন্ট্রোলড না, মানে এটা হচ্ছে আমি মনে করি। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে মানে তাদের ফ্রিডম অফ প্রেস ইজ ইম্পর্টেন্ট, ফ্রিডম অফ মিডিয়া ইম্পর্টেন্ট, কিন্তু এই ফ্রিডমটাকে তারা কিভাবে ইউজ করবে ওই রেগুলেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন গিয়ে আমার মনে হচ্ছে জিনিসটা উল্টা হয়ে গিয়েছে, যে স্টেট কন্ট্রোল তো না, সেখান থেকে তার একটা ফ্রিডম এনজয় করতে মানে করছে এখন। কিন্তু কথা হচ্ছে যে তারপরে তাদের যে এখন আমরা রেগুলার দেখতে পাচ্ছি মানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বায়াস নিউজ করছে, এখন ওই রেগুলেশনটা কিন্তু মানে এটা কে করবে, এই রেগুলেশনটা কে করবে? এক, দুই হচ্ছে কি, যদি সরকার বেশি হস্তক্ষেপ করতে চায় তখন আবার বলবে যে ফ্রিডম অফ প্রেসের মধ্যে মানে এটা করা যাবে না। অফকোর্স এটার জন্য আমাদের মুভমেন্টটা হয়েছিল। এবং জুলাইয়ের কথা যে তুমি বলছিলাম, জুলাইয়ে কিন্তু আমরা টিভিতে যা দেখাতো ওটা কিন্তু আমরা বিশ্বাস করি না। তখন কিছু যদি নাও থাকতো, মানে আমার মুভমেন্টটা যেরকম ছিল, আমরা সবাই এসএমএস মানে সেই মানে পুরোনো যুগের মতো এসএমএস করে সবাইকে ডাকতাম। মানে 20 জুলাই আমার এখনো মনে আছে যে এই জুম্মার নামাজের পরে আমি মনে হয় 20 থেকে 25 জনকে এসএমএস করলাম যে সবাই মসজিদের পরে আয়, আমরা হচ্ছে কি নামাজের পরে মানে মিছিলে বের হবো। ওই 25 জনকে আমি এটা লিখে দিলাম যে তোরা মিনিমাম আরো 10 জন করে এসএমএস কর। আমি ভাবি না যেটা কাজ করবে, কিন্তু ঠিকই দেখলাম মোটামুটি 200-250 মানুষ রেডি মিছিল করবে, ওদের দেখে তো আরো মানুষ অটোমেটিক্যালি রেডি। তো তখন কিন্তু কেউ টিভির অপেক্ষায় বসে নেই, এবং টিভিতে কিন্তু বলছে যে কোথাও কিছু হচ্ছে না, এরকম কিন্তু অনেকদিন ধরে দেখালো। তারপরেও কিন্তু মানুষ ওইটাকে বিলিভ করে, মানুষ একে ফোন দেয়, তাকে ফোন দেয়, উত্তরে কি খবর, খিলগাঁও কি খবর, যাত্রাবাড়ি কি খবর, এভাবে কিন্তু মুভমেন্টটা করেছে। এটাই বললাম যে মানে এখানে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, মিডিয়া ইজ ইম্পর্টেন্ট বা ট্রেডিশনাল মিডিয়া, কথা হচ্ছে তারা তাদের ওই জায়গাটা ধরে রাখতে পেরেছে না, ক্রেডিবিলিটি মানুষের কাছে, ওইটা কিন্তু এখন অনেক বেশি কোয়েশ্চেনেবল আগের চেয়েও। আমরা সবাই জানতাম যে স্টেট কন্ট্রোল ছিল গত 15-16 বছর একটা ফ্যাসিবাদের সময়, কিন্তু এখন স্টেট কন্ট্রোল না হওয়া সত্ত্বেও তাদের ক্রেডিবিলিটি কতটুকু আছে, আই এম ভেরি মাচ ইন ডাউট। প্লাস এবং তাদের অ্যাকচুয়ালি মানে ইন্টেনশনটা কি, তারা অ্যাকচুয়ালি কোন পক্ষ হয়ে কাজ করছে। আমরা ধরলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই, বাট তারা কিন্তু আওয়ামী লীগের যে ওন্ড মিডিয়াগুলো ছিল, মানে স্বাভাবিক ওরা তো সবাই উধাও হয়ে যায়। 15 বছরে অনেক চ্যানেল মানে অ্যারাউন্ড 30-40-50টা হতে পারে বা নতুন এসেছে দেশে, অনেকে তো তারাই লাইসেন্স দিয়েছে, অনেক বেশিরভাগ। এখন তারা নিশ্চয়ই 2 দিনই একেবারে শুদ্ধ হয়ে একদম নিউট্রাল হয়ে যাবে, এটাও বিশ্বাসযোগ্য না। তো তারা কিন্তু ওই এজেন্ডা বাস্তবায়ন করছে এখনো, তো এই জন্য তাদের ক্রেডিবিলিটি এখনো কোয়েশ্চেনেবল, রাইট? আর আপনারা যারা আমাদের পডকাস্ট এখনো দেখতেছেন তাদের জন্য আমরা বলতে চাই, আমাদের দুজন গেস্ট আছে, মিস্টার তৌসিফ আকিব খান, প্রেসিডেন্ট অফ খেয়া ফাউন্ডেশন,
এবং মিস্টার নাভেদ নরস শাহ, জয়েন্ট চিফ কোঅর্ডিনেটর ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি। তো এই ইন্ট্রোডাকশনের পর আমার কোয়েশ্চেনটা নাভেদ ভাইয়ের কাছে, যে আপনি আমার একজন বড় ভাই ছিলেন, একজন অ্যালামনাই ছিলেন, একজন স্টুডেন্ট ছিলেন, এখন যখন আপনার সাথে এখনো তো আছে, বাট এখন যে আপনার সাথে একটা অ্যাডেড একটা টাইটেল আছে, জয়েন্ট চিফ কোঅর্ডিনেটর অফ এনসিপি, এটা কি আপনার জন্য কি মানে এটা কি একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি, একটা বার্ডেন, নাকি মাঝে মাঝে ডাউট হয় যে আমি কি রাইট মুভ করলাম নাকি, বা কিভাবে দেখেন এই জিনিসটাকে আপনি? আচ্ছা, মানে এটা তো আসলে একদমই প্ল্যান্ড ছিল না এই মুভটা, সো মানে ইট অল হ্যাপেন্ড, মানে অল অন এ সাডেন আর কি বিষয়টা। এবং আসলে তো 1 বছর আগে হয়, যে 1 বছর আগে সবাই স্টোরি শেয়ার দিচ্ছিল গতকালকে নাহিদ আসিফরা, যে ওই গত 5 জুনই কিন্তু হাইকোর্টের রায়টা ছিল ওটা নিয়ে, তারপর থেকে তো মুভমেন্ট শুরু হয়। তো আর 1 বছর আগে আমাদের জীবন কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল, এবং আমরা ভাবিও না যে এখন আজকে এই বাংলাদেশে আমরা বসে থাকবো, পডকাস্ট করবো, এগুলো নিয়ে কথা বলবো, আমরা কখনোই ভাবিনি, কারণ এভাবে তো আমরা অভ্যস্ত ছিলাম 15-16 বছর ধরে যেভাবে বাংলাদেশ ছিল। তো এটা অবশ্যই অনেক নতুন আমার জন্য, এবং এটা অনেক বড় দায়িত্ব, এটা অনেক বড় দায়িত্ব, কিন্তু এটা আসলে আমি চুজ করি নাই। আমার পলিটিশিয়ান হওয়ার এখনই এই বয়সে কোনো প্ল্যানই ছিল না, এটা জুলাই হয়ে গেছে, জুলাইয়ের পরও কিন্তু পলিটিক্সে জয়েন করি নাই। পার্টি ফরমেশনের সময় এসে হচ্ছে গিয়ে স্বাভাবিক তাদের সাথে যেহেতু মুভমেন্টটা করা হয়েছে বিভিন্ন মানে ফোরামে একটা কানেকশন ছিল, তো তারা আমাকে নিয়ে আসলো একটা নতুন পার্টিতে। তো নিয়ে আসার পর থেকে অফকোর্স এটা আমার জন্য একটা হিউজ রেসপন্সিবিলিটি, বিকজ জুলাই বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় ঘটনা আমরা মনে করি, এবং এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ আহত হয়েছে, এবং আমরা যেহেতু নিজে আমি সরাসরি আন্দোলনে ছিলাম, আমি তো দেখেছি মানুষ কিভাবে মানে ঝাঁপিয়ে পড়লো, এবং মানুষের অ্যাসপিরেশনসটা, তো এই পুরো ফিলিংসটা নিয়েই কিন্তু মানে এটা ধারণ করি, আমরা এখনো ধারণ করি, আর যে যাই বলুক আমরা কিন্তু এই বার্ডেনটা ফিল করি, ইটস ইন এ পজিটিভ ওয়ে। তো এখন আছি, যতদিন রাজনীতিতে আছি, এমন না যে মানে রাজনীতি করে আমার খাইতে হবে, এটা একদমই না। সো যতদিন আছি ওই এটা মানে মেনটেন করার চেষ্টা করবো, বাট ওই জুলাই স্পিরিটটা আপহোল্ড করার চেষ্টা করবো, আর না পারলে তো আসলে সরে যেতে হবে, কিন্তু না পারলেও যে একদম ধরে থাকতে হবে এই দিকে আমরা বিশ্বাসী না আর কি, ইনশাআল্লাহ। কিন্তু এই অর্থে আমি তসিফ ভাইকে একটা কোয়েশ্চেন করতে চাই, যে আজকে যে আমাদের একটা নতুন দল আছে এনসিপি, ইভেন 1 বছর আগে যেটা ভাইয়া বললো আমরা জীবনে চিন্তাই করিনি যে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া একটা থার্ড দল হবে যেটা স্টুডেন্ট দ্বারা ক্রিয়েট হবে, এটাকে আপনি কিভাবে দেখেন? ফার্স্ট অফ অল আমাদের আওয়ামী লীগ বিএনপি ছাড়া আরেকটা দল আছে, জাতীয় পার্টি। হ্যাঁ, আরেকটা দল আছে, কিন্তু দল তো অনেক দল আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে স্টুডেন্ট দ্বারা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে একটা থার্ড পার্টি বলতো যে নতুন একটা পার্টি আসবে, এবং আমরা এটার পক্ষে ছিলাম যে ভাই আমরা এরকম গতানুগতিক পলিটিশিয়ান বা পলিটিক্স আমরা দেখতে চাই না, উই ওয়ান্ট সামওয়ান নিউ, আমাদের যারা রিপ্রেজেন্ট করবে, তরুণ সমাজ যারা আসবে। কারণ অনেক বড় দলগুলোতে যেগুলো হয় যে মাঝে মধ্যে তরুণরা একটু নেগলেক্টেড থাকে সিনিয়র লিডারদের জন্য, কিন্তু তরুণরা যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক দল তৈরি করতে পারে, ইট ওয়াজ অফ সামথিং ভেরি নিউ ইন বাংলাদেশ। এবং এই কনসেপ্টটাই আসলে নতুন, যে 26 বা 24 বছর বয়স থেকে 30 বছর বা 32 বছর, যে আমি টাইম ফ্রেম ধরি এজের, এরা যে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করে এটা সারা ফেলবে, এটা কেউ ইমাজিন করতে পারেনি কিন্তু বাংলাদেশে, অ্যান্ড দে ডিড দিস। এবং আমরা চাই যে এনসিপি ডেফিনেটলি সামনে এগিয়ে যাক এবং তারা ভালো করুক, কারণ বাংলাদেশের স্বার্থে তাদের ভালো করতে হবে। অর এলস যদি তারা ফেল করে আমরা ফেল করব। যদি নর্মালি বলি যে একটা স্ট্রং বিরোধী দল থাকতে হবে সংসদে, I see NCP as the strongest opposition party in the parliament, কারণ আমি যেটা মনে করি যে সবসময় রাজনৈতিক দলকে আগে বিরোধী দল হয়ে আসাই উচিত। আমরা যদি 15-16 বছর বিএনপির হিস্ট্রি দেখি, কারণ 2001 থেকে 2006 উই হ্যাভ সিন, এবং এটা বিএনপির অনেক নেতাই বলে কিন্তু, যে আমরা ভালো কাজ করিনি, আমাদেরকে জনগণ চুজ করেনি, অন্য পার্টিকে চুজ করেছে। তো এই যে স্ট্রাগলটা 15-16 বছর বিরোধী দলের থেকে, ইভেন সংসদে না থেকেও যে তারা কষ্ট করেছে, এটার ফলে কিন্তু এটা জনগণের বা জনমতের যে আকাঙ্ক্ষা যেটা ফুটে উঠেছে বিএনপির পক্ষে যাচ্ছে বা গিয়েছে। বিরোধী দলে থাকলে পরে অনেক কিছু আমরা রিয়েলাইজ করতে পারি, যেটা আমরা গত 15-16 বছরে দেখেছি, অনেক রিয়েলাইজেশন হয়। এবং বিরোধী দলে থাকলেই কিন্তু আরও ভালো লিডার উঠে আসে এবং লিডারশিপ কোয়ালিটি আমরা দেখাইতে পারি। কারণ যখন সরকার পরিচালনায় থাকে, সরকার পরিচালনায় কিন্তু গুটি কয়েকটা মানুষই কিন্তু ওই মন্ত্রী পরিষদ বলি, অ্যাডভাইজারি লেভেলে বলি, তারা কিন্তু থাকে। কিন্তু যখন এই বিরোধী দল থাকবো, এভরি সিঙ্গল মেম্বার ম্যাটার্স, প্রত্যেকের কথা ম্যাটার করে। তারা যেমন প্রত্যেকে বিভিন্ন ধরনের পলিসি নিয়ে কথা বলে, ডিবেট করে। মানে পার্লামেন্টে তো মজাইটাই ওইটা, যে অপোজিশন এবং গভর্নমেন্টের মধ্যে একটা ডিবেট হবে। আমাদের দেশে যে সমস্যাটা, যে আমরা মনে করি সরকারি দল থাকলে পরে বিরোধী দলদের অত্যাচার করবে, এটা হওয়া উচিত না। বিরোধী দল শুড বি কমপ্লিমেন্টিং দ্য গভর্নমেন্ট, ডিবেট করে, সমালোচনা করে, কারণ তারা যদি যত বেশি কথা বলবে সরকার তত চাপে থাকবে।
এবং অনেক বিষয় কিন্তু সরকারি দল বলতে পারে না। সাপোজ আমি একটা পলিসি প্রমোট করলাম, বা আমি যেমন আজকে বাজেটে বলা হয়েছে যে যারা হাউসওয়াইফস তাদেরটা অনেকে জিডিপিতে অ্যাড করা হবে। অ্যাকশন এইড থেকে একজন গতকালকে দেখলাম লিঙ্কডইনে পোস্ট দিয়েছে, জিনিসটাকে খুব সেলিব্রেট করেছে। আমি নিচে দেখলাম আরো 4-5 জন মহিলা কমেন্ট করেছে যে এই যে রেকগনাইজটা করা হলো, এখন তো এক পক্ষ বলবে তোমার আর বাইরে কাজ করার দরকার নাই, তুমি এখন ঘরে কাজ করো, তোমার তো জিডিপিতে অ্যাড হচ্ছে। আবার অনেকে বলছে যে প্রসেসটা কি, এই যে আপনি রেকগনাইজ করলেন জিডিপিতে, হোয়াটস নেক্সট, এরপরে কি, নেক্সট স্টেপটা কি? সো এই যে ডিবেটটা, যে একটা বিরোধী মত থাকা এবং কোশ্চেন করা একটা পলিসিকে, এটা যদি আমি মনে করি যে আমি তো সবসময় আমি চাইবো যে আই অলওয়েজ ওয়ান্ট টু সিট ইন দ্য বিরোধী দলীয় সিট, আই উড লাভ টু, বিকজ আমার ডিবেট করতে খুব ভালো লাগে। হ্যাঁ, ডিফেন্ড করার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে কিন্তু খুব মজা লাগে আর কি। হ্যাঁ, যে আপনি এটা কেন করলেন, আপনি এটা এভাবে করতে পারতেন, মেবি হি নোস সে কেন করেছে। বাট এখান থেকেই আমার একটা যে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এখান থেকে ভাই আপনার কাছে একটা খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে জুলাই রেভলিউশনটা যখন হলো, মানে জুলাইয়ের যে হিরোজ যাদেরকে আমরা বলি যে যোদ্ধা, রাইট, তাদের যে মেইন ফেস, অবভিয়াসলি সব স্টুডেন্ট সবাই একসাথে ছিল, বাট মূলত আমরা যাদের নাম দেখেছি, হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, এই চারজনের নাম মূলত আমরা সবখানে গণমাধ্যমে দেখেছি, এবং সবাই কিন্তু তাদেরকে অ্যাজ আ হিরো, অ্যাজ যে আমাদেরকে এমন একটা রিজিম থেকে ছুটিয়ে এনেছে, রাইট। কিন্তু যত দিন গেল আস্তে আস্তে কিন্তু সেই হিরোরা অনেকটাই ক্রিটিক্যাল একটা পজিশনে চলে গেল, যে তাদের পলিসিকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তাদের স্টেটাসকে, তাদের সোশ্যাল মিডিয়া পোস্টকে, সব কিছুকেই এখন একটা মানে সমালোচনার জায়গায় নিয়ে এসছে। মানে আগে যেটা সব কিছু পজিটিভ ছিল, এখন একটা মিক্সড রিয়াকশনে চলে আসছে। সো এই জায়গাটাতে কেন আসলো ভাই? যে এটা হচ্ছে কি, মানে তারা তখন একটা জনমানুষের দাবি ছিল, জুলাইতে যাই হচ্ছে সেটা একটা জনমানুষের দাবি ছিল, এন্ড ইট হ্যাপেন্ড। সো যারাই ওই প্ল্যান করেছে বা ডিরেকশন দিয়েছে, কারো তো দিতে হয়, তার পিছনে মানে সারা দেশই আমরা সমর্থন দিয়েছি, আমরা নেমেছি। কিন্তু যখন তার একটা দায়িত্বের জায়গায় চলে আসলো, তখন ভাই যেটা বলছিলেন, তখন কিন্তু কোয়েশ্চেন করবেই মানুষ, বা কোয়েশ্চেন করার ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা চলেই আসবে। সো তখন এই সমালোচনাটা হবে, এবং এটা খুবই স্বাভাবিক। এখন যেটা হচ্ছে এটা খুবই স্বাভাবিক, এটা কখনোই পসিবল না। পৃথিবীর কোনো লিডার এটা পসিবল না যে একদম মানে লাভড অ্যান্ড ফেভারড বাই এভরিওয়ান, এটা কখনোই সম্ভব না। কিন্তু তারপরে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। তো কিছুটা আমি মনে করি যে অফকোর্স এটা তো একটা লার্নিং ফেজ, তারা কেউই আগে পলিটিশিয়ান ছিলেন না। এবং ভাইয়া যেটা বলছিলেন যে বিরোধী দলের থেকে একটা জায়গায় আসা, যেহেতু নাহিদ গভর্নমেন্টে ছিলেন, বাকিরা ছিলেন না, কিন্তু এই তখন এটা একটা বিশাল লার্নিং ফেজ, যেটা আসলে তারা ওই সময়টা বয়সের কারণে হোক, অন্যান্য কারণে হোক, সেটা আসলে তারা পায় নাই আর কি। তো সেই কারণে কিন্তু একটা ল্যাকিংস চলে আসাটাই স্বাভাবিক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অনেক কনস্পিরেসি হচ্ছে, মানে এখন যেহেতু আমি একটা মানে পার্টির ভিতরে আছি, সো এটা কি ইন্টারনাল কনস্পিরেসি নাকি এক্সটার্নাল? বোথ। এটা কারণ হচ্ছে, মানে আপনারা যদি প্র্যাকটিক্যালিও দেখেন, এবং আমি শিওর অনুষ্ঠানটা যারা দেখবেন, নর্মালি যদি চিন্তা করেন, একটা নিউ পার্টি, একটা নিউ পলিটিক্যাল পাওয়ার দেশে উঠে আসবে, এটা তো কেউই চাবে না। কেন চাবে? মানে এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচার গুলোকে চ্যালেঞ্জ করবে, এটা তো তারা কখনোই চাবে না। জুলাইটাকে তারা সবাই বেনামেও সমর্থন দিয়েছিল। কেন? কারণ এটা তো সবার কজ। কিন্তু আরেকটা নতুন পাওয়ার স্ট্রাকচার এসে ভাগ বসাবে বা কোয়েশ্চেন করবে, বা তারাও একটা মানুষের পছন্দের জায়গা যাবে, মানুষের সমর্থনের জায়গা যাবে, এটা তো কেউই পছন্দ করবে না। সেকেন্ডলি তো ডিপ স্টেট বলতে একটা কথা আছে, এবং এটার সাথে অনেক কিছু রিলেটেড, ব্যুরোক্রেসি থেকে শুরু করে সেনাবাহিনী হতে পারে, অন্যান্য সবকিছু মিলেই তো ডিপ স্টেট, সুশীল সমাজ হতে পারে। তারাই বা কেন চাইবে যে নতুন কেউ উঠে আসুক? কেউই কিন্তু, মানে এটা তো হিউম্যান নেচার, কেউই নিজের জায়গাটা একটু নড়বড়ে হোক এটা চায় না। তো অফকোর্স যখন বিপুল বেগে, বিপুল শক্তিতে একটা মানে এই যে তরুণরা উঠে আসছে, এটাতে কিন্তু আমাদের যে এক্সিস্টিং স্ট্রাকচার আছে, স্টেট স্ট্রাকচার বলি বা যেটাই বলি, তারা কিন্তু কখনোই এটাকে ওয়েলকাম করবে সামনে। ভিতরে কতটুকু করবে সেটা সবসময় একটা সন্দেহের বিষয়। তো এই জন্য কিন্তু অনেক কন্ট্রোভার্সি না চাইলেও ক্রিয়েট হচ্ছে। বলছি না যে আমাদের ভুল নেই বা তাদের ভুল নেই, বাট কিছু অর্গানিক, কিছু আবার একটু হলেও একটু বিকজ অফ দ্য কনস্পিরেসি এন্ড অল দ্যাট। আচ্ছা, মানে দুইটাই হচ্ছে আর কি। এখন কথা হচ্ছে যে এটা মানে তাদের এবং তাদের সাথে যেহেতু এখন আমিও রিলেটেড, একই পলিটিক্যাল পার্টিতে আছি, সাকসেসটা ডিপেন্ড করবে যেটাকে আমরা কতটুকু ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। বাট আই ক্যান অ্যাসিওর ইউ এন্ড অল দ্য ভিউয়ার্স যারা দেখবেন, যে আমাদের নিয়তটা কিন্তু এখনো সঠিক জায়গায় আছে, এবং তারা যে নিয়তে জুলাইয়ে নেমেছিল ওই জায়গাতেই তারা আছে। তারা সেই ইচ্ছা থেকে বা ওখান থেকে সরে আসে নাই। বাট ভাই আরেকটা কোয়েশ্চেন, একটু ফলো আপ কোয়েশ্চেন, যে ওই সমর্থনটা কি এখনো আছে যেটা জুলাইতে ছিল? যে ওই সাপোর্টটা কি বা ওই আস্থাটা কি তাদের উপরে এখনো আছে? না, ওইটাই তো বললাম যে জুলাইতে তো সারা দেশের সমর্থন ছিল। হ্যাঁ, বাট তাদেরকেও কিন্তু একটা স্পেশাল সাপোর্ট মানে আমরা দিয়েছি, যে উই ওয়ান্ট ইউ টু গো ফরওয়ার্ড, উই ওয়ান্ট ইউ টু ক্রিয়েট আ নিউ পার্টি,
ওই জায়গাটা কি এখন আছে, ওই আস্থার না, জায়গাটা? অফকোর্স নট। ওই জায়গা মানে যতটুকু ছিল সেটা তো অফকোর্স নেই, জি। কিন্তু এমন না যে সেটা একদম চলে গিয়েছে, সেটাও না। কারণ অফকোর্স মানে আমাদের আরবান পপুলেশন বা ফেসবুকের যে ক্রাউডটা, এটা কিন্তু আমরা এভরিডে কিন্তু আমরা চেঞ্জ হচ্ছি। এভরিডে ফেসবুকে কালকে একজনকে গালি দিচ্ছে, পরশু দিন দেখবেন ও ভালো হয়ে গেছে, এটাই হয়। কিন্তু আমরা যেহেতু এখন রুট লেভেলে কাজ করতে যাচ্ছি, আমি তো একদম আমাকে দায়িত্ব দিয়েছে মানে কেন্দ্র থেকে যে আমার 3টা ডিস্ট্রিক্ট আমি দেখি। সো রুট লেভেলের মানুষ কিন্তু আমরা এত সহজে তাদের পছন্দ চেঞ্জ হয় না। ওরা কিন্তু এখনো আমাদেরকে বা তাদেরকে জুলাইতে তারা আন্দোলন করেছে, ছাত্ররা হাসিনাকে নামিয়েছে, মানে ওই পার্সপেক্টিভে এখনো দেখে এবং এখনো বিশ্বাস করে যে তাদের নিয়তটা ভালো। এটাই ডিপেন্ড করবে যে সামনের দিনে জিনিসগুলোকে তারা কিভাবে ডিল করে, পলিটিক্যালি কিভাবে ডিল করবে। রাইট। তসিফ ভাই, আপনার টিকটা কি এই যে চেঞ্জ ইন ন্যারেটিভ অন এনসিপি? প্রথমত আমরা যখন দেখলাম যে জুলাই আন্দোলন যখন হলো, এটা কিন্তু একটা নিউট্রাল প্ল্যাটফর্ম থেকে হয়েছে, যে প্ল্যাটফর্ম সবার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিউট্রাল প্ল্যাটফর্ম থেকে যখন কোনো একটা আন্দোলন হবে, অনেকে কিন্তু এটাতে ইনভলভ হতে চাবে, বিকজ কোনো পলিটিক্যাল ট্যাগ নাই। এটা যদি বিএনপির হতো, মানুষজন কিন্তু আসতো না, ভয় থাকতো যে আমার জান যাইবো। যদি জামাত হতো তো আরোই আসতো না, যে ভাই আমাকে অন্যান্য অনেক, ওরা তখন ডিনাইও করতো যে আমরা নাই, কিন্তু আমরা নাই, তো সবাই ছিল এটার মধ্যে। সো যখন এটা পলিটিক্যাল ট্যাগ চলে আসে মানুষের মধ্যে, কিন্তু আমিও নিউট্রাল না, তুমিও নিউট্রাল না, আমরা কেউই নিউট্রাল না, কোনো না কোনো দিকে আমরা ইনক্লাইন থাকি। তো যখন কেউ পলিটিক্যাল পার্টি করে, এটা স্বাভাবিক যে কিছু মানুষ তাদের এগেইনস্টে চলে যাবে, কিছু মানুষ তাদের ফরে থাকবে, আবার কিছু মানুষ চেঞ্জ হবে, যেটাকে আমরা বলি যে বলে না সুইঙ্গিং ভোটস যেটাকে বলা হয়, এরকম অনেকে আছে আর কি। তো আমি এটাকে খুব বড় করে দেখতে চাই না। একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, ইট উইল টেক সাম টাইম যে সাপোর্টার বেসটা তৈরি হওয়া। কারণ আমি যেটা দেখেছি যে এনসিপির আরবান বেস ইজ ভেরি স্ট্রং। হ্যাঁ, আরবান বেসটা স্ট্রং। এখন যদি তারা রুট লেভেলে কাজ করে, মানুষের সাথে কথা বলা, আমি মনে করি মানুষের সাথে কথা বলা ইজ আ ভেরি ভাইটাল থিং। যেমন আমি নর্মালি মাঝে মধ্যে উবারে চড়া হয়, আই টক উইথ দ্য উবার ড্রাইভার এবং তার পলিটিক্যাল পার্সপেক্টিভটা আমি জানতে চাই। আমাদের যে প্রথম কাজটা করতে হবে, যে অনেকে কিন্তু ভোট দিতে ভুলে গেছে, ভোট কিভাবে দিতে হয়, এই দ্য প্র্যাকটিস অফ ভোটিং। আগে কিন্তু ড্রাম নিয়ে আসতো, একটা সেলিব্রেশন ছিল, এখন একটা ভয় চলে আসছে। সবচেয়ে বড় সেলিব্রেশন ছিল, এবং কোনো ধর্মের বাধা নেই, কোনো ক্লাসের রেস্ট্রিকশন নেই, কিছু নেই। আর এখন কি হইতেছে, এখন মানুষজন ভোট দিতে ভুলে গেছে। আমি কোন কেন্দ্রে যাব, কেন্দ্রে যেহেতু একটু ভয় লাগে, এখন এই মানুষের সাথে কথা বলেছে, তারা কিন্তু এখনো কনফিডেন্ট না যে আমি ভোট দিতে পারবো আমারটা। সো আমি মনে করি মানুষজনকে আগে এটা বোঝাতে হবে যে ভাই, আপনার ভোট আপনার অধিকার, আপনি যার ইচ্ছা ভোট দেন, আপনি ভোট কেন্দ্রে আসেন। এই জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এরকম বাংলাদেশে অনেক এলাকা আছে, ভাই এখন রুট লেভেলে কাজ করছে, ভাই দেখবেন যে দেয়ার আর সার্টেন প্লেসেস যেখানকার মানুষজন জানেই না যে একটা পলিটিক্যাল পার্টি কয়টা বাংলাদেশে, তারা নামও জানে না। আমি অনেক বড় বড় দল থাকতে পারে, বাট হ্যাঁ বাসে হয়তো নাম বলতে পারবে, দুই তিনটা মার্কার বাইরে তারা কিছু বলতে পারবে না, বা নেতার নামও বলতে পারবে না, মার্কার নাম বলতে পারবে। তো এদেরকে তো আমাদেরকে এডুকেট করতে হবে, এবং এদেরকে এডুকেট করতে হবে তরুণ প্রজন্ম সামনে গিয়ে কথা বলে তাদেরকে এডুকেট করবে। হ্যাঁ, বড় দল অনেক কিছু করছে, কিন্তু একটা বড় দলের পক্ষেও কিন্তু সম্ভব না যে এত ডিপে গিয়ে এদের জন্য কাজ করা। এখানে মনে করি নতুন দলের একটা বড় সুযোগ আছে এই সকল মানুষকে নিয়ে কাজ করে, এবং আমাদের সবাইকে মিলে কিন্তু কাজ করতে হবে। কিছু ভোটার হয়তো বা বড় দলগুলো দেখছে, তাহলে অন্যান্য যে বাকি যারা আছে তাদেরকে কে দেখবে, তাদের রিপ্রেজেন্টেশন কারা করবে? যেমন আমি যদি বলি পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা যে শুধু চট্টগ্রামে আছে তা কিন্তু না, পাহাড়ি এলাকা কিন্তু টাঙ্গাইল, মধুপুর, ঘাটালের সাইডেও কিন্তু আছে, ওখানে কিন্তু পাহাড়িরা আছে, ওখানে কিন্তু আমাদের যারা বলি ইন্ডিজিনিয়াস পিপল, রাজশাহীতে কাকনহাটেও আছে। তো এদেরকে নিয়ে কারা কাজ করবে? যারা তরুণ প্রজন্ম আসে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষের আমি মনে করি রিপ্রেজেন্টেশন থাকা উচিত সংসদে। শ্রমিকদের থাকা উচিত, শ্রমিকদেরকে নিয়ে কারা কাজ করবে। হ্যাঁ, শ্রমিক দল আছে, অনেক শ্রমিক সংগঠন আছে, কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশের লাস্ট 10 মাসে কিন্তু অনেক শ্রমিক চাকরি হারায় ফেলেছে, তাদের নিয়ে কে কথা বলবে? হু উইল বি দেয়ার ভয়েস? সো এখানে আমাদেরকে আগে আসতে হবে। সব যদি আমি বড় একটা রাজনৈতিক পার্টির উপরে ছেড়ে দিই, আমাদের কাজ কি হবে? এটা আমাদের ভাবতে হবে। এখান থেকে ভাইয়ের কাছে অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেন, যে এই যে ভয়েস অফ দ্য কমন পিপল, তাদের অনেক ইচ্ছা বা অনেক আকাঙ্ক্ষা থাকতে পারে। কথার কথা একটা মানুষ বলতেই পারে যে আমার এরিয়াতে অনেক প্লাস্টিক পলিউশন, যেটার জন্য অনেক প্রবলেমস হচ্ছে, এটা একটা কমন মানুষের সমস্যা, রাইট? কিন্তু এইটা একটা রাজনৈতিক দলকে কিভাবে রিচ আউট করবে বা এই প্রবলেমটাকে কিভাবে অ্যাড্রেস করবে, ওটা কোনো প্ল্যাটফর্মই এক্সিস্ট করতো না বা এখনো করে না। সো এইখানে কি এনসিপি কোনো উদ্যোগ নিতে চায় বা নিয়েছে বা প্ল্যান আছে, এই ব্যাপারে যদি একটু বলতেন। অফকোর্স আমাদের কিন্তু ভেরি রিসেন্টলি আমরা কিন্তু বিভিন্ন সেল মানে গঠন করছি পার্টির ভিতরেই। সো ভেরি রিসেন্টলি হচ্ছে কি আমাদের এই পরিবেশ ও জলবায়ু সেলটা হচ্ছে গিয়ে পাবলিশ হলো, এবং ওটার এখন এই বছরের মানে মেইন প্রতিপাদ্যই হচ্ছে গিয়ে বিট প্লাস্টিক পলিউশন। আচ্ছা, সো মানে আই ক্যান রিলেট আর কি তোমার প্রশ্ন থেকে, সেই জন্যই বললাম। তো অফকোর্স আমরা এই জিনিসগুলোকে, এটা যে হয়েছে অফকোর্স সবাই জানে না, কিন্তু এগুলোকে আমরা আরো প্রচার করার চেষ্টা করব। যেমন এবার কালকে যেহেতু ঈদ,
তো এখন কিন্তু আমাদের এনসিপির নেতা কর্মীরাই কিন্তু শহরে শহরে বিভিন্ন শহরে মানে অর্গানিক্যালি, এমন না যে কেন্দ্র থেকে একটা আলাদা করে উদ্যোগ ছিল, যে তারা কিন্তু ওই মানে কোরবানির বর্জ্য কিভাবে পরিষ্কার করবে এবং সচেতনতা তৈরিতে তারা কিন্তু পোস্টারিং করছে, মাইকিং করছে। ইভেন কালকে যে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর যে টিম থাকে, এনসিপি নেতা কর্মীরা ভলান্টিয়ার হিসেবে তাদের সাথে কাজ করবে, সারা দেশে কাজ করবে। তো আমরা অলরেডি কিন্তু এই ইনিশিয়েটিভ গুলো নিচ্ছি, যে আমরা আমাদের চিন্তাই ছিল, কারণ আমাদের পলিটিক্যাল পার্টিতে আমরা যারা এসেছি বেশিরভাগই আমরা অ্যাক্টিভিস্ট ছিলাম, সংগঠন যে ভাইয়ের মতো সংগঠন করতাম। তো আমরা কিন্তু এগুলো করে এসেছি, আমরা কিন্তু ওই যে বাইবন ছাত্রদল করে বা ওরকম করে তো পলিটিক্যাল হই নাই, সত্যি কথা। তো আমাদের মধ্যে ওটাতে এখনো রয়ে গেছে। তো এই জন্য এই সোশ্যাল ইস্যুগুলোতে আমরা মানে সবকিছুতে টাচ করতে চাই এবং কাজ করতে চাই। সেজন্য কিন্তু আমরা অনেকগুলো সেল গঠন করেছি এবং অনেকগুলো সহযোগী সংগঠনও গঠন করেছি। যেমন আমি একটা সহযোগী সংগঠনের দায়িত্বে আছি, সেটা হচ্ছে প্রতিবন্ধী নাগরিক শাখা, যেটা হবে পার্টি। তো আমরা এখনো নামটা ঠিক করিনি, হতে পারে সেটা প্রতিবন্ধী নাগরিক গণশক্তি একটা নাম, মানে প্রপোজাল আছে, হয়তো সামনে অন্য কিছু হতে পারে। তো আমরা এই যে ডিসেবিলিটি কেন্দ্রিক যে কাজ এবং যে মুভমেন্ট এবং প্রতিবন্ধী মানুষদের, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার আন্দোলন, এটা কিন্তু বাংলাদেশে মানে এখনো পর্যন্ত সবসময় এটা সামাজিক ছিল, অধিকার ভিত্তিক আন্দোলন ছিল, মানে অ্যাক্টিভিজমের দিকে ছিল বিষয়টা, এটা কিন্তু পলিটিক্যাল হয় নাই। কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমরা কিন্তু বাংলাদেশের প্রথম পলিটিক্যাল পার্টি যারা প্রতিবন্ধী মানুষের সহযোগী সংগঠন গঠন করবে। সো এটা জাস্ট বলার কারণটা এটাই যে আমরা কিন্তু এই কারণগুলোতে মানে আলোকপাত করতে চাই, ইভেন পলিটিক্যালি, এবং ইনশাল্লাহ আমরা যদি এই মেসেজগুলো ছড়িয়ে দিতে পারি, তো সারা দেশের মানুষজন তাদের ইস্যুগুলো নিয়ে আমাদের এই সেলগুলোতে, আমাদের এই উইংগুলোতে কন্ট্যাক্ট করতে পারবে এবং আমরা এই ইস্যুগুলো অ্যাড্রেস করবো ইনশাল্লাহ। তৌসিফ ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন, যে ফ্রম অ্যান অ্যানালিস্ট স্ট্যান্ড পয়েন্ট, যে হচ্ছে ধরেন পলিটিক্সের ব্যাপারে একটু ইন্টারেস্টেড বা অ্যানালাইসিস করেন, অ্যাপার্ট ফ্রম এনসিপি আমাদের দেশে ধরেন অন্যান্য যারা পার্টিজ আছে, কারণ এনসিপি একটা রিসেন্টলি একটা অনেক ভালো আমার মনে হয় একটা স্টেপ নিয়েছে, যে ফান্ড রেজিং থ্রু সেলিং কোর্সেস বা মার্কস বা বুকস, ওই ব্যাপারে আমরা কথা বলবো। কিন্তু এরকম একটা ইনিশিয়েটিভ কিন্তু ধরেন বিএনপিকে একটা মেজর পলিটিক্যাল দল হিসেবে আমরা বলি, বা জামাত, বা তাদের পক্ষ থেকে আমরা এরকম নতুন কোনো একটা ইনিশিয়েটিভ দেখিনি। সো আপনার কি মনে হয় যে তাদেরও একটু আগিয়ে এসে এই টাইপের ইনিশিয়েটিভ বা একটা প্ল্যাটফর্ম যেখানে কমন মানুষের জিনিস মানে কথাবার্তা বা যে প্রবলেমসগুলি আছে ওগুলো নিয়ে ডিসকাস হবে, ইমপ্লিমেন্ট হবে, এইসব ইনিশিয়েটিভ আনা উচিত? তাও মনে করি অবশ্যই, মানে এতদিন তো আসলে 16-17 বছরে প্রত্যেকটা রাজনৈতিক দলই, বিরোধী দলে যারা ছিল, শুধু বিএনপি না, সব রাজনৈতিক পার্টি, তারা কিন্তু কোনো নিউট্রাল প্ল্যাটফর্ম এনে কাজ করতে পারে নাই, বা তাদেরকে দাওয়াতও দেওয়া হইতো না। এরকম অনেক আমরা দেখেছি যে প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করা হয়েছে, তাদেরকে একদম লাস্ট মোমেন্টে তাদের ইনভাইটেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ উপর থেকে একজন বসে এটাকে আনা যাবে না। সো ওনাদের ওই অবস্থাটা ছিল না এতদিন, যে তারা একটা নতুন প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ডিসকাস করবে পিপলস প্রবলেম, জনগণের সমস্যা, হ্যান ত্যান, এসব আসলে করার সুযোগটা থাকেনি। এখন আসছে, এখন আমি মনে করি প্রত্যেকটা দলই কাজ করছে, বাট হোয়াট এনসিপি ডিড, যেটা যে ফান্ড রেজিং এর যে একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া, এটা অনেকে ভালো বলেছে, এবং আমি মনে করি জিনিসটা আসলে হওয়া উচিত, যে অ্যাটলিস্ট বড় দলগুলো আমি জানি না, কিন্তু যারা নতুন রাজনীতিতে আসবে তাদের জিনিসটা ট্রান্সপারেন্সি থাকা, কারণ অনেক সময় দেখবেন যে নতুন পলিটিক্যাল পার্টি আসলে পরে আপনার ফান্ডিং দরকার হয়, আপনার ফান্ডিং অনেকেই করবে, আপনার ফান্ডিং ব্যবসায়ীরা করবে, আপনার ফান্ডিং অনেক ডোনার্স আছে তারা করবে, এবং এটা সোর্স নিয়েও কিন্তু অনেক সময় কোয়েশ্চেন থাকে। এটা থাকতেই পারে, এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে এরকম তা তো না, দেশের বাইরেও হচ্ছে। আপনি দেখেন যে ইলন মাস্কও তো আপনার ডেমোক্রেটসদেরকেও আপনার ফান্ডিং করেছে, রিপাবলিকানরা করেছে, এখন ডোনাল্ড ট্রাম্পের এগেইনস্টে সে কথা বলছে, বিভিন্ন ধরনের টুইট দিচ্ছে আর কি। যেটা ইউএসতে সম্ভব, যে তারা হচ্ছে পার্টি চেঞ্জ করে, যখন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যেহেতু চেঞ্জ হয়, ওনাদের ভালো লাগা বা না ভালো লাগার উপরে ডিপেন্ড করে তারা ফান্ডিং দেয়। বাংলাদেশে এই কালচারটা আসতে একটু টাইম লাগবে। এখানে অনেক গ্রুপ অফ কোম্পানিজ আছে যারা বিভিন্নভাবে পলিটিশিয়ানসদের বা পলিটিক্যাল পার্টিকে আপনার ডোনেশন দেয় বা ফান্ডিং করেন, ইটস ভেরি নর্মাল, ইটস ভেরি ন্যাচারাল, এটাই তো হওয়া উচিত। তাছাড়া পলিটিক্যাল পার্টিসরা ফান্ডিং পাবে কই থেকে? কিন্তু আমি মনে করি যে ইন দ্য ফিউচার এই গ্রুপ অফ কোম্পানিজদেরকে একটু সামনে, পর্দার আড়াল থেকে বের হয়ে সামনে আসতে হবে। পিপল নিড টু উইটনেস অ্যান্ড সি যে আসলে কারা ফান্ডিং করতেছে। কারণ আপনি যখন দেখবেন ইলন মাস্ক যখন ফান্ডিং করেছে, বা অন্যান্য পলিটিক্যাল গ্রুপ অফ অর্গানাইজেশন যখন ফান্ডিং করেছে, পিপল কিন্তু তাদেরকে দেখে যে তারা আসলে ওই গভর্নমেন্টের আমলে কি ধরনের সুবিধা পাচ্ছে, তারা কিন্তু বেশি সুবিধা পাচ্ছে নাকি তারা একটু কম সুবিধা পাচ্ছে। হ্যাঁ, সো আমি মনে করি ফান্ডিং দেওয়া, টাকা দেওয়া ইজ নট আ ক্রাইম, ইটস নট আ বিগ অফ আ ডিল। এটা দিবেই। আমরা যদি কোনো ইভেন্ট নামাই, স্পন্সর নিয়ে আসি না, ইটস ভেরি নর্মাল। সব জায়গায় স্পন্সর থাকে বা ডোনার থাকে, এনজিও তে কাজ চলে, ডোনেশন আমরা নিয়ে আসি না, দেশের ফরেন ডোনেশন, ইটস ভেরি সিম্পল। সো বাট কারা দিচ্ছে,
এটা আমি মনে করি প্রকাশ হওয়া উচিত। তাহলে বাট এই কালচারটা আমি আজকে বললাম, Transparency. হ্যাঁ আজকে বললাম কালকে হয়ে যাবে তা কিন্তু না, আমাদের তো No, পিপলের ঠিক। মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। Right. এই মাইন্ডসেটটা যতদিন না চেঞ্জ হবে, ফান্ডিং নিয়ে যেহেতু কোয়েশ্চেন আসলো, একটু আমাদের অডিয়েন্সকে একটু এডুকেট করেন যে হোয়াট ইজ পলিটিক্যাল ফান্ডিং, হয়তো অনেকে জানেই না, ঠিক আছে, অ্যান্ড কেন একটা পার্টির এই ফান্ডিংটা প্রয়োজন, এবং কেন আপনারা এরকম একটা পলিসি আনলেন যেখানে বুক সেলিং, কোর্স সেলিং, মার্কস, এটার থ্রুতে আপনারা ফান্ড রেজ করতে যাচ্ছেন, একটু যদি বলতেন। আচ্ছা, ভাইয়া মনে হয় যতটুকু কিছুটা বলেই ফেলেছে যে হোয়াট হ্যাঁ। ইজ পলিটিক্যাল ফান্ডিং। তো বিষয়টা হচ্ছে যে ইটস ভেরি, মানে যেটা দেখা যাচ্ছে এই যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো করতে হচ্ছে, আমাদের র্যালি করতে হয়, আমাদের একটা ইভেন্ট করতে হয়, কর্মী সভা করতে হয়, মিটিং করতে হয়, রেগুলার বসারও একটা বিষয় আছে। বিকজ মানে পলিটিক্স তো আসলে ছেড়ে দেওয়ার বিষয় না যে মাসে একটা প্রোগ্রাম করলাম তাতে এরকম করে আসলে হয় না আর কি। জি, জি। পলিটিক্স একদম রেগুলার আপনাকে মাঠে থাকতে হবে, জি। এবং যারা অ্যাটলিস্ট পলিটিক্যাল পার্টির মেম্বার আছে, কর্মীরা যারা আছে, সদস্য যারা আছে, তাদেরকে এঙ্গেজ রাখতে হয়। জি। আদারওয়াইজ মানে ইউ উইল লুজ দেম, এবং ইউ উইল লুজ দ্য ক্রাউড অ্যাজ ওয়েল। প্রতিদিনই তো ইস্যু অ্যারাইজ করে। সো এটার জন্য একটা হিউজ অ্যাক্টিভিটির জন্য হিউজ ফান্ডিং দরকারটা এই কারণেই, যারা এখানে এসে কাজ করছে তারা তো টাইমটা কমিট করছে, তারা ফিজিক্যালি কমিট করছে, Right. তাদের সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে। এখন তাদের কাছে যদি আবার আমরা টাকাও চাই পার পারসন, এটা কোয়াইট আনফেয়ার। Right, right. যদিও কিন্তু আমাদের প্রতিটা সদস্য ফর্ম আমরা 100 টাকা করে সেল করেছি, এবং এখনো সেটা চলছে সারা দেশে। যারা আমাদের পার্টির সদস্য হচ্ছে ওরা 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছে, এবং ইভেন আমরা সেন্ট্রাল মেম্বাররা আমরা বেশ ভালো রকম একটা পার্টির ফান্ড একটা ডোনেট করেছি আমরা যখন পার্টিতে ঢুকলাম, এবং ওইটা দিয়ে গত কয়েক মাস পার্টি চললো। এটা নিয়ে তো সবার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, কোথায় হ্যাঁ, আমরা টাকা পাই। টাকা পাচ্ছেন, তো right. মূলত এতদিন চলেছে সেন্ট্রাল মেম্বারদের কন্ট্রিবিউশনে, এখন আমাদের সারা দেশে যারা সদস্য হচ্ছে তারাও কন্ট্রিবিউট করছে। আর এরপর তো ভেরি রিসেন্টলি আমরা এখন ক্রাউড ফান্ডিংটা হচ্ছে কি ওপেন করে দিলাম। আর তো এটার মূলত পিছে ইয়েটা কি, মানে হোয়াট ওয়াজ দ্য থট বিহাইন্ড দিস ক্রাউড ফান্ডিং? থট হচ্ছে কি, এক যে আমরা যে পলিটিক্সটাকে আমরা প্রফেশন বানাতে চাই না, পলিটিক্স শুড বি এ প্যাশন। রাইট। তো আমরা এই জায়গাটাতে স্টিক টু থেকে, এখন আমরা যেহেতু আমাদের বয়সও কম, সত্যি জি। কথা, আমরা সবাই কিন্তু যার যার প্রফেশন Right, আছে, right. সবাই চাকরি করে, ব্যবসা করে, জি। বা কেউ যারা লয়ারও প্র্যাকটিস করে, যারা ডাক্তারও প্র্যাকটিস করছে, বা একদম ক্যারিয়ারের আর্লি স্টেজে, কিন্তু আমাদের যেহেতু বয়স কম, তা আমাদের তো টাকা নেই, একদম সত্যি কথা, যেটা হয়তো অন্য বড় পার্টির আছে। Right. আমাদেরও হয়তো বয়স গেলে বয়সের সাথেই তো মানে শেষ পর্যায়ে গিয়ে Income সবারই আর একটা revenue, অবস্থা হ্যাঁ। মানে ভালো হয়, একটা কন্ট্রিবিউট করার জায়গায় যায়, যেটা হয়তো আমরা এখন অন্যান্য সিনিয়রদের কাছ থেকে আমরা কন্ট্রিবিউশনটা এক্সপেক্ট করব। জি। এখন তারা কোন ওয়েতে দিবে, এটা নিয়ে তো কোয়েশ্চেন, জি। যেটা শুরু থেকে হয়ে আসছে, যারা নামে বেনামে দিচ্ছে, আমরা বিভিন্ন ইভেন্ট করছি, বিভিন্ন শহরে যাচ্ছি, বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছি স্পন্সর হিসেবে, হ্যাঁ। যেটা আমরা নর্থ সাউথে তো অহরহ করে আসছে। তুমি নিজেই কত সো তো বিষয়টা হচ্ছে ইটস নট ডিফারেন্ট দ্যান দ্যাট। কিন্তু জিনিসটা হচ্ছে যে এখন পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে তখন ট্রান্সপারেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা গত কয়েক মাসে আরো দেখলাম। যেহেতু আমরা বলছি আমরা তরুণ, আমরা মানে একটা নতুন কিছু করতে চাই, তো তখন মানুষ এক্সপেক্ট করে যে আমরা অনেস্ট হব। জি। এখন আমরা কিন্তু ভাই অনেস্ট, কিন্তু এত প্রোপাগান্ডা চারপাশে চলছে, হ্যাঁ। মানে আমরা যে অনেস্ট, হ্যাঁ। দেখা যাচ্ছে আমি মানতেই কিছু চাচ্ছে করতেছি, না। মানুষ আমাকে চোর বলে গালি দেয়। আরে কি, আমি পোস্ট দিলাম, কমেন্ট এসে চোর, আমি কিছু কবে কার চুরি, মানে সে কিন্তু আমার চিনো না, বুঝছেন? বা ধরেন আমার আব্বার গাড়ি আছে 20 বছর ধরে, এখন আমি গাড়ি থেকে নামলাম, ওইটা একটা রিল বের হয়ে যাবে যে এই আমি পার্টিতে জয়েন করেছি 2 মাস আগে, এই জন্য ওখান থেকে কোনো হ্যাঁ। ম্যানেজ করে আনছে। মানে কি, মানে এখন ওরা কি চিনে সবাইকে? আচ্ছা যাই হোক, তো ইটস ভেরি ফেয়ার, এটা হইতেই পারে কোনো আমরা এটা মানে এই পজিশনে থাকলে এটা হবে, এটা আমরা মেনেও নিয়েছি, Right. এখন পদে পদে তাদের উত্তর দেওয়া যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে ট্রান্সপারেন্সি খুবই গুরুত্বপূর্ণ। ওই থট থেকে এই ক্রাউড ফান্ডিং এর আইডিয়াটা আসা, এবং এটাকে এমন ভাবে ইন্টিগ্রেট করা অনলাইনে, কারণ স্বাভাবিক এখন মানুষ এসে চাঁদা দেওয়ার তো আর অবস্থা নেই। তা তো। So, যত ইজিলি মানুষ আমাদেরকে দিতে পারবে, এবং আমরা কিন্তু হিউজ রেসপন্স পাচ্ছি, যেটা হয়তো আরো 5 মাস 6 মাস আগে কিন্তু আমরা আরো বেশি পেতাম, আমরাও জানি। জি। কিন্তু আমরা যদি এই বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারি, জি। এবং আমরা কত টাকা আসছে, কে দিচ্ছে, কোথায় খরচ হচ্ছে, এটাও যদি আমরা পাবলিকলি ডেমনস্ট্রেট করতে পারি, এবং মানুষ যদি আমাদের ওয়েবসাইটে ঢুকলে দেখে যে কিভাবে খরচ হচ্ছে, এবং আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল পলিসিতে আছে অলরেডি Right. যে কোন কোন খাতে খরচ হবে। সো এটা যদি আমরা মেইনটেইন করতে পারি, উই বিলিভ যে আমরা মানুষের এই বিশ্বাসটা মানে ধরে রাখতে পারবো, এবং ধরে রাখলে অনেক সাড়া পাবো। এটা কিন্তু খুব আনকমন কোনো কনসেপ্ট নাই ভাই। ইউএস এর एग्जांपल তো ইউএস এ তো হ্যাঁ। ইলেকশনের সময় বিলিয়ন ডলার্স হচ্ছে কি সবাই ডোনেট Right. করে, এবং অন্যান্য দেশেও কিন্তু করে, এন্ডোর্সমেন্টও আছে। এন্ডোর্সমেন্ট আছে, আছে, endorsement আছে। কিন্তু সমস্যাটা বাট হচ্ছে এখানে আমরা ভাই, ইন্টারেস্ট করলে প্রবলেম হয়। এটাই আমি আসতে যাচ্ছিলাম যে ওখানে সমস্যা হচ্ছে এই যে ইলন মাস্ক ডেমোক্রেটদেরকে দিল, রিপাবলিকানদের দিল, ইলন মাস্ক কিন্তু মারবে না, কোম্পানিকে বন্ধ করে দিল। আমাদের দেশে ভাই এটা আবার করবে। যে এনসিপি ডোনার দেখবেন বিএনপি ক্ষমতা আসলে বন্ধ করে দিয়েছে, মানে নট বিএনপি, জাস্ট এক্সাম্পলের জন্য বললাম আর কি। তো যাই হোক, তারপরে আমরা চেষ্টা করব যতটা ট্রান্সপারেন্ট থাকা যায়, এবং থট বিহাইন্ড ইট হচ্ছে মেইনলি ট্রান্সপারেন্সি, যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামগুলো কোত্থেকে আসছে, এটার জন্য একটা খরচ ডেইলি দরকার, ওটাকে মানে জনগণের সামনে ক্লিয়ার থাকার জন্য।
রাইট, এরপর আমি একটু একটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন করি, এটা আমি কনফিউজ, অনেকেও হয়তো কনফিউজ, যে লাইক হিস্টোরিক্যালি আমি এটা দেখে আসছি যে প্রতিটা পার্টিরই একটা ফেস থাকে, ঠিক আছে? মানে আমি যদি আওয়ামী লীগের কথা বলি, শেখ হাসিনা ওয়াজ দ্য ফেস অফ দ্য পার্টি। I'm not gonna go into her politics or whatever, এটা we all know. যদি বিএনপির কথা বলি, জিয়া রহমান was the founder of the party, এরপর খালেদা জিয়া was the face of the party, এখন তারেক রহমান is the face of the party. কিন্তু যদি আমি এনসিপির কথা বলি, জায়গাটা একটু ঘোলাটে, কারণ সবাই সবার অবস্থান থেকে নিজের নিজের বক্তব্য দিচ্ছে, কমেন্ট করতেছে, কিন্তু নো ওয়ান নোজ হু ইজ দ্য ফেস অফ দ্য পার্টি, ঠিক আছে? এখন এই কোয়েশ্চেনটা আগে আমি তসিফ ভাইকে করি, আপনার কি মনে হয় যে পার্টির ফেসকে? According to the sources, it's obvious জনাব নাহিদ, আচ্ছা, উনি তো পার্টির ফেস, উনি আহ্বায়ক। সো বাট আমি মনে করি যে ইট টেক্স টাইম। আমাদের মাত্র 10 মাস হয়েছে, আর পার্টিটা ফর্ম করছে কিন্তু ভেরি রিসেন্টলি, ফেব্রুয়ারি মাসে, ইফ আই এম নট রং, ফেব্রুয়ারি মাসে পার্টিটা ফর্ম করেছে। সো ওই ফেসটা হয়ে আসা, এতদিন আমরা আন্দোলন যেটা ছিল আর কি, জুলাই আন্দোলন, তারা সেখানকার ফেস ছিল, এটা আমরা সবাই স্বীকার করি যে সমন্বয়ক যারা ছিল, দে ওয়ার দ্য ফেস। ওনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, ওখানে অনেকে সবাই এসে, সমগ্র বাংলাদেশ এসে তাদের সাথে হাত মিলিয়েছে, তাদের সাথে আন্দোলন করেছে। কিন্তু যখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আসে, জনাব নাহিদ কিন্তু একটা রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছে, ইটস ভেরি রিসেন্ট। সো টু বিকাম দ্যাট পপুলার অ্যান্ড টু বিকাম দ্যাট কাইন্ড অফ আ ফেস, পলিটিক্যাল ফেস, হি হ্যাজ টু গো থ্রু আ জার্নি। আমি একটু এক্সাম্পল টানতে চাই ইন্ডিয়ার, যে রাজীব গান্ধী মারা যাওয়ার পরে কিন্তু সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে পারে নাই। হ্যাঁ, গান্ধী পরিবার কিন্তু মোটামুটি তখন আউট হয়ে গেছিল, এবং আজ অব্দি কিন্তু গান্ধী ফ্যামিলি আউট। রাহুল গান্ধীকে কিন্তু ফেস হওয়ার জন্য এখন কিন্তু সে এসে একটা পলিটিক্যাল ম্যাচুরিটি তার মধ্যে আমরা দেখতে পারি, এবং সে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি গিয়ে স্টুডেন্টদের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করে, এবং তাকে কিন্তু তরুণ প্রজন্মের নেতাই ধরা যায়, এবং সে কিন্তু পুরা ভারত কিন্তু সে হেঁটেছে আর কি, এবং হি গেইন সাম সর্ট অফ পপুলারিটি। একটা সময় তাকে পাপ্পু বলা হতো, এবং সে কিন্তু এই প্রশ্নগুলো ফেস করেছে। তাকে কিন্তু স্টুডেন্টরা এখন জিজ্ঞাসা করে যে আপনার পলিটিক্যাল ইমেজটা, আপনি মায়ের শাড়ির আঁচলের নিচে বড় হয়েছেন। হি অলসো ফেস দিস কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনগুলো যখন ফেস করে 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 একটা রাজনৈতিক জার্নি যখন সে করেছে, তখন কিন্তু হি বিকেম দ্য ফেস অফ দ্য পলিটিক্যাল পার্টি। যদিও কংগ্রেসের এখন যিনি পার্টি চেয়ারম্যান ইজ আ ডিফারেন্ট পার্সন, বাট রাহুল গান্ধী কিন্তু ইজ আ ফেস। সেই কিন্তু অনেক জায়গায় গিয়ে অনেকভাবে কথা বলে। সো আমি মনে করি যে টু বিকাম আ ফেস, যদি ক্ষমতায় না আসে, তাহলে ইটস আ কোয়াইট টাফ জার্নি, এবং এই জার্নিটা টিকে থাকতে হবে, সাস্টেইন করতে হবে। পলিটিক্সের যে মেইন জিনিসটা যেটা আমরা শিখেছি বা আমরা দেখেছি, যে সাস্টেইন করা। শত জুলুম হবে, আপনার উপর অনেক অন্যায় অবিচার করা হবে, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। টিকে থাকেন, হ্যাঁ টিকে থাকেন, সাস্টেইন করতে পারি, একটা না একটা সময় গিয়ে পিপল উইল নো ইউ, ইউ উইল বিকাম দ্য ফেস অফ দ্য নট দ্য পার্টি বাট দ্য কান্ট্রি। সো আমি মনে করি যে জার্নিটা কেবল শুরু হয়েছে, এখনই আমরা এই বিষয় না আসি যে আসলে ফেসকে, কারণ সবাই আসলে অনেক মানে নাহিদ ইসলাম, জনাব নাহিদ ইসলাম কিন্তু টর্চার সহ্য করেছে, ডেফিনেটলি তাকে কিন্তু মারা হয়েছে, রাইট? তাকে তো মারা হয়েছে, তারপর সে আসছে, কথা বলেছে, এক দফা তো তার মুখ থেকেই বের হয়েছে যখন এই জুলাই আন্দোলনটা হচ্ছিল। সো হি ইজ সাম কাইন্ড অফ আ ফিগার। তার রাজনৈতিক ক্যারিয়ারটা এখন শুরু হয়েছে, কারণ আন্দোলন আর রাজনীতি ইজ আ কোয়াইট ডিফারেন্ট থিং। আসলে রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছে, আমরা আশা করি যে একদিন না একদিন ইনশাল্লাহ হি উইল অলসো বিকাম দ্য ফেস অফ দ্য পার্টি। একটু সময় লাগবে, কারণ চেইন অফ কমান্ডটা আসলে ফলো করতে হয়। যেমন আপনি বড় পার্টিতে দেখবেন চেইন অফ কমান্ডটা কিন্তু ইজ আ ভেরি স্ট্রং থিং, কিন্তু প্রত্যেকটা বড় পার্টি কিন্তু স্ট্রাগল করেছে এই চেইন অফ কমান্ড নিয়ে। চেইন অফ কমান্ড পড়ে গেছে, তখন কি হাল ধরেছে দলের, তারপর সে চেইন অফ কমান্ড একটা বিল্ড করেছে। এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে চেইন অফ কমান্ড কিন্তু একদিনে তৈরি হয় না, ইট টেক্স টাইম। আমাদেরকে একটু, যে ভাই যেটা বলুন না, প্যাশন, পলিটিক্স ইজ আ প্যাশন, শুড বি আ প্যাশন। আমি মনে করি প্যাশনের সাথে আরেকটা জিনিস আসা উচিত, পেশেন্স। প্যাশন এবং পেশেন্স যদি একটু আমরা হ্যান্ড ইন হ্যান্ড যায়, তাহলে দেখবো যে একটা রাজনৈতিক দল বলি, বা একটা অর্গানাইজেশন বলি, বা একটা ব্যবসাও বলি, অনেক দূর যায়, অনেক উপরে যায়। সো দ্যাটস আ থিং আর কি। আপনাকে কোয়েশ্চেন আমি একটু ডিফারেন্ট ওয়েতে করবো। কোয়েশ্চেন দ্যাট আই ওয়ান্ট টু আস্ক ইজ যে, যেহেতু আপনার পার্টির পার্ট, ঠিক আছে, অনেক পার্টি আমি দেখি, ঠিক আছে, যে চেয়ারপারসন একজন, প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট বা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। দুইটা বড় এক্সাম্পল, ডেমোক্রেটিক পার্টি কারেন্টলি ডোনাল্ড ট্রাম্প is the president and was the presidential candidate, but chairperson কিন্তু একদমই ডিফারেন্ট। সেম উইথ ইন্ডিয়ার যদি আমি এক্সাম্পল দিই, ইন্ডিয়ার বিজেপি পার্টির চেয়ারপারসন কিন্তু অমিত শাহ ছিলেন, আর ওদের মেইন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট ওয়াজ নরেন্দ্র মোদী, মানে তাকে ঘিরেই পুরো ইলেকশনটা ছিল। আর ধরেন অমিত শাহ হচ্ছে saw the behind the scenes and বাকি জিনিস সর্ট আউট করেছে। সো এনসিপির কি ওরকম কোনো স্ট্র্যাটেজি করা উচিত, নাকি নর্মাল আমরা যেরকম গদবাধা দেখি যে চেয়ারপারসন সেই প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট, ওভাবে আপনার কি মনে হয়?
For now, of course, Nahid Islam is the face of the party and our supreme leader. কিন্তু এখানে অ্যাকচুয়ালি স্টেক তো সবারই আছে এক। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে তুমি যেটা বললা, এনসিপি কিন্তু গোয়িং দ্যাট ওয়ে। কারণ হচ্ছে কি আমাদের মৌলিক সংস্কার যে প্রস্তাবটা আমরা দিয়েছি জাতীয় ঐকমত্য কমিশনে, সেখানে কিন্তু আছেই যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবে না। এটা কিন্তু আমাদেরই প্রপোজাল, যেটা বিএনপি একমত হয় নাই। এবং তো এটা কিন্তু আমরা ক্লিয়ার করেছি, যদি নাহিদ ইসলাম, আমরা যদি সরকার কখনো গঠন করি, নাহিদ ইসলাম যদি প্রধানমন্ত্রী হন তাহলে দলীয় প্রধান আরেকজন হবেন, যদি তিনি দলীয় প্রধান থেকে যান তাহলে প্রধানমন্ত্রী আরেকজন হবেন। তো এটা মানে কোয়াইট সিম্পল অ্যান্সার ফ্রম আওয়ার পার্ট। আচ্ছা, আর যদি আমি বলতে চাই যে ফেস অফ দ্য পার্টির কোয়েশ্চেনটা নিয়ে, যে কথা কিন্তু সবাই বলবে, মানে এটাই স্বাভাবিক, কিন্তু মানে পার্টির কমান্ড ফলো করছে কিনা সেখানে গিয়ে আমাদেরকে ডিস্টিংগুইশ করতে হবে। বিএনপির ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পেয়েছি যে আমাদের শামসুজ্জামান দুদু, উনি বলে বিপদে ফেললেন, গতকালকে বরকতুল্লাহ বুলু এক কথা বলেন, বিএনপি তাকে শোকজও করেছে। তো মানে কথা কিন্তু সব কথা থামাইতে পারবেন না, যতই তারেক রহমান সুপ্রিম লিডার হোক, কথা আপনি থামাইতে পারবেন না। আর আমাদের এখানে যে বিষয়টা আরো অর্গানিক এই কারণে, আমরা তো জুলাই থেকে আসাই পার্টি, কারণ এরা সবাই জুলাইয়ে মানে একদম অ্যাক্টিভ রোল প্লে করছে, এবং জুলাইতে এই গণ অভ্যুত্থানটা সফল হয়েছে এই কারণেই, শুধু একটা লিডার ছিল না, কয়েকজন, এটা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে লিডার ছিল। এটার কারণটা হচ্ছে কি, তাদেরকে যখন ডিবি অফিসে নিয়ে গেল, যদি এই যে রিফাত রশিদরা হাত উঠিয়ে না বলতো যে ছাত্র জনতা মানে নাই, আন্দোলন চলবে, তাই তখন কিন্তু আন্দোলন অনেকটাই স্তীমিত হয়ে যেত। আবার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, আমাদের কিন্তু কোনো লিডারই নেই, তারপরে যে আমরা নামলাম অর্গানিক্যালি করলাম। তো এখন কথা হচ্ছে এই সবখান থেকে মানুষ এসেই কিন্তু পার্টিটা ফর্ম হয়েছে। তো ওই লিডারশিপ রোল থেকে তো মানুষ বের হয়ে আসে নাই, সত্যি কথা বলতে, কিন্তু সবার একটা ইন্ডিভিজুয়াল পজিশন আছে। কিন্তু এনসিপির ক্ষেত্রে একটা মানে নতুন জিনিস যেটা আমি দেখলাম, যে তাদের মানে নরমালি যদি পার্টিতে ইন্টারনাল ফাইটস বা ইন্টারনাল কনফ্লিক্টস হয়, ওটা কিন্তু ইউজুয়ালি পাবলিকের চোখে অত আসে না, বাট হয়তো এনসিপি নতুন পার্টি, এই জন্য ম্যাচুরিট হচ্ছে আস্তে আস্তে, বাট তাদের ইন্টারনাল কিছু কনফ্লিক্টস কিন্তু ধরেন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে এসছে। আমি ইন ডিটেল যাব না, বাট আমরা সবাই জানি কি কি। সো এগুলো কি রিজলভ করার কোনো ওয়ে আছে নাকি? আর আরেকটা প্রশ্ন যেটা অনেকের আছে, কি পার্টির সবাই কি নাহিদ ইসলামকে একদম লিডার মনে করেন, যে উনি আমাদের পার্টি চিফ, উনার থেকে হায়ারার্কি শুরু, তারপর উনার অ্যারাউন্ডে যারা আছে তারা সবাই নিজের জায়গা থেকে কাজ করবে? সো এটা নিয়ে যদি কিছু বল। অফকোর্স মানে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সারটা আগে দিই। অফকোর্স নাহিদ ইসলাম ইজ আওয়ার পার্টি চিফ, এবং মানে তার লিডারশিপ নিয়ে আমাদের পার্টিতে কারই কোনো ডাউট নেই, এভরিওয়ান এগ্রিজ যে হি ইজ দ্য ওয়ান। আচ্ছা, হি ইজ দ্য ওয়ান। এবং তারপরে আমাদের একটা পলিটিক্যাল কাউন্সিল আছে, যেটা হচ্ছে মিডিয়াতে সুপার 10 বলে প্রচার করেছিল, যাই হোক, ওটা হচ্ছে মেইনলি আমাদের পলিটিক্যাল কাউন্সিল, ওরা ওই নীতি নির্ধারণী বিষয়গুলো দেখে। তারপর তো আমরা সবাই সেন্ট্রাল কমিটি এবং আমাদের বিভিন্ন সেক্রেটারিয়াল পজিশন আছে, কোঅর্ডিনেটর পজিশন আছে, তারা দেন আমাদের সেন্ট্রাল মেম্বাররা। সো এই স্ট্রাকচারটা আমরা মেইনটেইন করছি, এবং ওভাবেই মানে পার্টি ডিসিশনটা কিন্তু ওভাবেই আসছে, এবং এইখানে চেইন অফ কমান্ডে এখন পর্যন্ত খুব একটা সমস্যা হয়নি। যেটা হয়েছে অফকোর্স সোশ্যাল মিডিয়াতে, কারণ ওইটাই যেটা বললাম যে সবার একটা স্পেসিফিক ইনসিডেন্ট তো আমরা সবাই জানি, যে পার্টির একটা মেম্বার একটা জায়গায় ক্যাম্পেইন করতে গিয়েছিল, পার্টির রেস্ট অফ দ্য মেম্বার কমপ্লিটলি আনঅ্যাওয়্যার ছিল, এবং ওইটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একজন আরেকজনকে ধরেন খোলা চিঠি দিল বা ক্রিটিসিজম করলো। ওই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি, যে ওটা কেন, মানে সবার সামনে কেন এই ডিসকাশনটা করা দরকার ছিল? এইটা আসলে ফার্স্ট অফ অল তাদের অ্যানসারটা তো আমি দিতে পারবো না, এটা তাদেরকে দিলেই ভালো হতো। বাট আপনি মানে অ্যাজ আ মেম্বার অফ দ্য পার্টি কি আপনি কোনো সময় মানে এই জিনিসটা কি পার্টির মধ্যে প্রশ্ন উঠে নাই, যে ইন্টারনাল জিনিস ইন্টারনাল থাকাই ভালো? অফকোর্স উঠেছে, এবং এটা আমরা নিজেরাও একমত হয়েছে যে পার্টির ইন্টারনাল জিনিসগুলো ইন্টারনাল থাকাই ভালো। কিন্তু কেন ঘটেছে সেটা যদি আমি বলি, প্রথম কথা হচ্ছে যে তার এক একজন আমাদের যার ইলেকটোরাল এরিয়াতে আমরা কিভাবে ক্যাম্পেইন করবো, এটা আসলে পার্টি তো ঠিক করে দিতে পারবে না, এটা বিশাল বিষয়, সবাই যার মতো করেই করবে। কিন্তু সমস্যাটা তখন হয় যখন সেটা সমালোচিত হয়, যখন এটা একটা ক্রিটিসাইজ হয় যে জিনিসটা ভালো হয়নি, অথবা মানে ভালো হয়েছে খারাপ, মানে এই ধরনের একটা বিষয় আসে। সো এই ক্রিটিসিজমটা অফকোর্স পার্টির ইন্টারনালি হওয়া উচিত, কিন্তু আমি এটাকে আবার কিছুটা পজিটিভলিও দেখি। অফকোর্স নেগেটিভ সাইড তো আছে, যেটা নিয়ে আমরা কথা বললাম। পজিটিভ সাইডটা হচ্ছে যে ওই যে সবার কিন্তু ভয়েসটা এখনো আছে, আমাদের পার্টি কিন্তু মানে ভয়াবহ ডেমোক্রেটিক এখনো। আমাদের নিজেদের মিটিং এ আমরা যেভাবে সবাইকে প্রশ্ন করি, ইভেন নাহিদ ইসলামকে আমরা যেভাবে প্রশ্ন করতে পারি, আমি শিওর বাংলাদেশের কোনো পার্টির আমির বা চেয়ারপারসনকে ওইভাবে প্রশ্ন করা যায় না। কারণ মানে এখনো তো বাংলাদেশে তো একটা পার্টি এখনো বিদেশ থেকে ওহি আসে, তারা সেভাবেই চলছে, কিন্তু আমাদের পার্টি কিন্তু অন্তত এই জায়গায় নেই। আমরা সবাইকে কোয়েশ্চেন করতে পারি, ওই ফ্রিডমটা আছে, আলোচনা হয়, এবং একটা জেনারেল ফোরামে যে ডিসিশনটা হয় সেটা ইমপ্লিমেন্টেড হয়। সমস্যাটা হচ্ছে গিয়ে ওই যে বেশি ফ্রিডম থাকলে মাঝে মাঝে জিনিসটা এক্সপ্রেস হয়ে যায়, এবং সবার কিন্তু আরেকটা ইন্ডিভিজুয়াল পজিশন আছে, ইন্ডিভিজুয়াল ক্রাউড আছে।
সো ওই ফেসবুক বলি বা ফেসবুকটা আমাদের মানুষের সাথে কানেক্ট করার একটা মিডিয়া, তো ওই অ্যাসপিরেশনস থেকে মাঝে মাঝে হচ্ছে কি এই পাবলিক ডেমনস্ট্রেশনগুলো হয়ে যায়, সেটা কিছুটা ভালো কিছুটা খারাপ, এটাকে আমরা দুইভাবেই দেখতে পাই। এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে মানে মানে ওই অ্যাঙ্গেলই আমি একটু পলিসি অ্যাঙ্গেলই কোয়েশ্চেন করবো, তসিফ ভাইকে মেইনলি করবো যে আমাদের অডিয়েন্সের জন্য যদি আপনি একটু শর্ট করে বলেন যে হোয়াট ইজ দ্য ম্যানিফেস্টো, বিকজ অনেকেই জানে না ইলেকশন ম্যানিফেস্টোটা অ্যাকচুয়ালি কী, এবং আপকামিং ইলেকশনে আমাদের যে মেজর পলিটিক্যাল পার্টিজ আছে তাদের কোন কোন এরিয়াতে ফোকাস করা উচিত তাদের ম্যানিফেস্টোতে। না, ম্যানিফেস্টোটা হচ্ছে যে একটা সরকার যদি মানে একটা দল যদি সরকারের দায়িত্বে যায়, দেশের দায়িত্বে যায়, তাহলে সেই দলটা 5 বছর দেশটাকে কিভাবে পরিচালনা করবে, এবং পরের আরও যে সামনে যে দিনগুলো আসবে, মানে আমি যদি আরও 10 ইয়ার্স 15 ইয়ার্সের কথা বলি, সেটারও একটা ফুটস্টেপ বা একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া যে আমরা এইভাবে কাজ করবো 5 বছরের পরে 10 বছর, 10 বছরের পরে 15 বছর, এই জিনিসটা নিয়ে কাজ করবো। এবং ইট হ্যাজ টু বি লং টার্ম, শর্ট টার্ম বলে ম্যানিফেস্টো ইজ নট আ শর্ট টার্ম থিং, ইটস আ লং টার্ম থিং। বিএনপি কিন্তু অলরেডি 31 দফা ঘোষণা করেছে, এবং 31 দফার বাইরেও কিন্তু বিএনপি ম্যানিফেস্টো নিয়ে কাজ করছে যে আসলে কিভাবে দেশ পরিচালনা করা যায়। সব থেকে বড় ম্যানিফেস্টো এবার যেটা জিনিসটা আসবে আমি মনে করি বড় রাজনৈতিক দল থেকে, ঐক্য। আমাদের মধ্যে দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে, আমরা একে অপরের সমালোচনা করবো, অ্যান্ড দ্যাটস দ্য পলিটিক্যাল কালচার, ইট শুড বি লাইক দিস। যে কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই রেসপেক্টফুল এনভায়রনমেন্ট রেখে একসাথে বসে আলোচনা করা। আমি কিন্তু একটু খোঁচা দিতেই পারি, ভাই আমাকে একটু খোঁচা দিতেই পারি, দ্যাটস কমপ্লিটলি ফাইন, এটাই হওয়া উচিত, যেটা এতদিন ছিল না। রাজনৈতিক কালচারটা তো এরকমই হওয়া উচিত। আমরা কি ইউ এন্ড আই ডিড MUNs টুগেদার, রাইট? ইউ এন্ড আই ডেলিগেট, আমরা কিন্তু খোঁচা দিতাম না, আমরা কি একটু মজা করতাম না? দ্যাট স্টেড ইন দ্য রুম, হ্যাঁ, দ্যাট ইজ স্টেড ইন দ্য রুম। আমরা কিন্তু বাইরে গিয়ে আবার হাত মিলাচ্ছি, আমরা কিন্তু আবার একটা পার্টিকুলার জিনিস নিয়ে কিন্তু কফি খাচ্ছি, মজা করছি। এবং আমি মনে করি যে রাজনীতি পলিটিক্স ইজ আ ইন্ডাস্ট্রি, এবং এখানে রেসপেক্টটা থাকবে। আমরা আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারি। ইউ ওয়ার্ক ইন আ কর্পোরেটে ইউ পিচড অ্যান আইডিয়া, সামওয়ান এলস উইল গো অ্যাহেড এন্ড টেক ইট, অথবা বলবো অপোজ করে বসে থাকবে। অলওয়েজ হ্যাপেন্স, রাইট? পলিটিক্স ইজ সামথিং লাইক দ্যাট, বাট আমি মনে করি যে পলিটিক্সের স্টোরি টেলিংটা অনেক গুরুত্বপূর্ণ, যে আমি কিভাবে স্টোরিটা টেল করছি, আমার স্ট্রাগলটাকে আমি কিভাবে ফুটায় তুলছি, এই জিনিসটা অনেক ম্যাটার করে আর কি। তো ম্যানিফেস্টে আমাকে ওই জিনিসগুলোই আসবে যে জনগণ যেই স্ট্রাগল করেছে এতদিন, সেই জিনিসটা আমি মনে করি ম্যানিফেস্টো থাকবে। যেমন কৃষিখাত, বাংলাদেশের 14% মানে জিডিপির 14% আসে কৃষিখাত থেকে, এন্ড ইয়েট আমাদের কৃষিখাত নেগলেক্টেড। কেন ভাই? কৃষি কোনো ইউনিয়ন নাই, কিন্তু শ্রমিকদের ইউনিয়ন আছে, গার্মেন্টসের ইউনিয়ন আছে, কৃষকদের কিন্তু কোনো এগ্রিকালচারের কিন্তু কোনো ইউনিয়ন নাই, তারা কিন্তু প্রোটেস্ট করতে পারে না। আর আমি পেঁয়াজ বানাচ্ছি, প্রডিউস করতে লাগছে 53 টাকা, বেচতেছি আমি 20 টাকা, 33 টাকা লস কিন্তু ফার্মারের, কেউ কথা বলে না। তো আমি মনে করি যে কৃষি খাত নিয়ে আমাদেরকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এরপর আসবে শিক্ষা। আমি খুব আপসেট হয়েছি যে আমাদের কারেন্ট অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছে, সংস্কার কমিশন করেছে, শিক্ষা সংস্কার কমিশনটা দরকার ছিল। এই যে জুলাই রেভলিউশনটা হয়েছে, যতজন শহীদ হয়েছে বা যারা নেতৃত্ব দিয়েছে, সেটা তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে, বিএনপি থেকে হতে পারে, জামাত শিবির থেকে হতে পারে, হুএভার ইট ইজ, তাদের নাম কিন্তু লেখা নাই বইতে। যে আপনি দেখেন 1980 সালে 21 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বার্ষিক বরণ করেন। উনি বাংলাদেশকে দুটো ইন্ডাস্ট্রি দিয়ে গেছে, একটা ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রি আর একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ভাই 40 বছরের বেশি হয়ে গেল, আমরা আর একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে পারলাম না। আমাদের তো এই লাস্ট 40-45 বছরে আরো 5-6টা ইন্ডাস্ট্রি থাকা উচিত ছিল, যেখান থেকে আমরা আরো রেমিটেন্স বলেন, আপনি প্রফিট বলেন, আমরা নিয়ে আসবো, আরো জব ক্রিয়েট হবে। আপনি যে চায়নাতে দেখেন বা আপনি অন্যান্য কান্ট্রি দেখেন, চিপ বা সেমিকন্ডাক্টর, দিস আর দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি। আমাদের দেশে তো অনেক মানুষ আছে, মাইক্রোচিপস, ন্যানোচিপস, এগুলো তো কারিগরি শিক্ষা, এগুলো তো আর বুকিশ শিক্ষা না, একটু পড়ে, বাট কারিগরি শিক্ষা। এইগুলা নিয়ে আমি মনে করি চর্চা করা উচিত, স্কিল ট্রেনিং ইনস্টিটিউট বাড়ানো উচিত। আবার আমরা বলি যে যেমন অনেকে বলে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, কমপ্লিটলি ফাইন, এটা বলতেই পারে অনেকে। বিএনপি বলেছে পরপর 3বারের প্রধানমন্ত্রী হওয়া যাবে না, একটা ব্রেক লাগবে, মোটামুটি সিমিলারই কিন্তু জিনিস। আমরা এইগুলা নিয়ে ডিবেট করছি। ডিবেটটা হওয়া উচিত ছিল কি নিয়ে, যে ভাই 10 বছর পর পর যে নতুন লিডারশিপ আসবে, এই লিডারশিপটা আসবে কিভাবে, হোয়ার আর দ্য ইনস্টিটিউশনস, যে আমি নতুন লিডার ক্রিয়েট করবো। আমরা কিন্তু বলতেই পারি যে ভাই আমি তো একদিন বড় হয়ে প্রধানমন্ত্রী হতে চাই, বাট দ্য স্ট্রাগল সাউথ এশিয়ান কনটেক্সটে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা পলিটিক্যাল পার্টির লিডারকে যে পরিমাণ অত্যাচার সহ্য করতে হয়, জনাব নাহিদ ইসলাম তো পলিটিক্যাল পার্টি করার আগেই অত্যাচারিত হয়েছে, তারেক রহমান সাহেব অত্যাচারিত হয়েছেন, সবাই অত্যাচারিত হয়েছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইটস নট আ বেড অফ রোজেস। আমি যখন বলি প্রধানমন্ত্রী হব বা লিডার হব, আমি এত সহজ না। সো ওই লিডারশিপ ইনস্টিটিউটগুলো বানাতে হবে, যে তারপরে আপনার কমিউনিকেশন স্কিল। আমি যদি একটা লিডার হতে চাই, আমার জনগণের সাথে কথা বলতে হবে। আমি যদি ইংলিশ বলে যাব,
তারা কিন্তু বুঝবে না, তাদেরকে মানে একদম রুট লেভেল মানুষের সাথে কানেক্ট করাটা ভেরি ইম্পর্টেন্ট, হিউম্যান টু হিউম্যান কানেকশন। সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এত কিছু করতে পারবো না, একটা ভিডিও দিলাম, একটা স্ট্যাটাস দিলাম, কয়জন মানুষ দেখবে? মানে বাট যারা সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক আরবান মানুষ মনে করে সোশ্যাল মিডিয়াই সব, যে গ্রাস লেভেলে যে এত ভোটার আছে। বলো না যে 10 লাখ, ইনফ্যাক্ট ভাই বাংলাদেশে 42% মানুষ হচ্ছে বাটন ফোন ইউজার্স, হ্যাঁ ওদের স্মার্টফোনই নাই। আমি একটা রিসার্চ করলাম, টাঙ্গাইলে বাটন ফোন মার্কেটেরই নাকি ভ্যালু হচ্ছে ওভার 5 to 6 crore। আমি লাইক ড্যাম, এটা কি মান্থলি না অ্যানুয়াল? হ্যাঁ হ্যাঁ, মান্থলি মানে। কিন্তু এরাও কিন্তু আপনার ভোটার, হ্যাঁ এরাও ভোটার, এরাও আপনার ভোটার। সো আমি যেটা বলতেছিলাম যে যেমন 10 লাখ শ্রমিক, তারা কিন্তু চাকরিবিহীন, মোস্ট অফ দেম আর উইমেন। তাতে কিন্তু তারা কিন্তু ফেসবুকে গিয়ে আপনার প্রোটেস্ট করতেছে না, তারা কিন্তু রাস্তায় নামতেছে, বা তারা কিন্তু বলছেও না। এখন তো রাস্তায় তো নামলে পরে একটু ডান্ডা বাড়ি দিলে পরে ঢুকে যায়, বিকজ একদমই আমজনতা। রাইট, তো তাদেরকে নিয়ে ভাবতে হবে, ম্যানিফেস্টোটা হতে হবে তাদের মানে জনগণ কেন্দ্রিক। আমি সার্টেন একটা আরবান পপুলেশনকে সন্তুষ্ট রাখার জন্য একটা ম্যানিফেস্টো দিয়ে দিলাম, কিছু বড় বড় কথা বললাম যে এটা করবো ওটা করবো। আমার জনগণ কি চাচ্ছে? দ্য ম্যাস পিপল কিন্তু মিডল ক্লাস। আপনি আমি বলবো ইনফ্যাক্ট লোয়ার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস আরো 27 লাখ না 28 লাখ মানুষ নাকি গরিব হচ্ছে। হ্যাঁ। তো এই মানুষগুলোকে নিয়ে ভাবতে হবে। আপনি স্টক মার্কেটের কথা চিন্তা করেন। সো ধরেন কালকে যদি ইলেকশন হয়, আপনার কি মনে হয় কি অবস্থা হবে রেজাল্টে? কাকে প্রশ্ন করলেন? সুশীল সমাজ বলেন। যে দল ভালো ম্যানিফেস্টো নিয়ে যাবে, রাইট, যে দল জনগণের আকাঙ্ক্ষার কথা বলবে, হ্যাঁ, সে দল জিতবে। আরেকটা জিনিস একটু আমি বলতে চাচ্ছি যে হচ্ছে আমার মনে হয় আমরা যারা ধরেন ঢাকা সেন্ট্রিক বা ইউথ যদি বলে, যারা ইউনিভার্সিটি গোয়িং বা ধরেন কর্পোরেটে ঢুকলাম 1 year 1.5 year, আমরা কিন্তু মনে করি ভোটারে এক্সিস্টই করে সোশ্যাল মিডিয়াতে। এটা একটা মেন্টালিটি বা মাইন্ডসেট যে সোশ্যাল মিডিয়াতে যে ন্যারেটিভটা আমরা দেখতেছি এবং যেই কমেন্টটা দেখতেছি ওইটাই হচ্ছে মেজরিটির ওপিনিয়ন, ঠিক আছে? বাট এই গ্রাসরুট লেভেল মানুষ, আমি বারবার এটা বলতেছি কারণ গ্রাসরুট লেভেলে আমাদের অনেক ভোটার আছে, এদেরকে কিভাবে এঙ্গেজ করা যায় বা এদেরকে কিভাবে অ্যাওয়্যার করা যায় বা এদের যে রাইট বা এদের যে প্রবলেম, এটাকে কিভাবে একটা সেন্ট্রাল থিম আনা যায় এই আপকামিং ইলেকশনে? আমি তো মনে করি যে পিপলদেরকে এঙ্গেজ করার জন্য তাদের ডোর টু ডোর যেতে হবে। এখন আমি একটা পলিটিশিয়ানের জন্য সবার বাসায় গিয়ে নক করে করে তাদের বেডরুমে বা তাদের ড্রয়িং রুমে বসে তো আমি আলাপ করতে পারবো না, যার কারণে আমার সমাবেশ লাগবে, ছোট ছোট সমাবেশ। আমি যে শুধু শহর কেন্দ্রিক বড় বড় সমাবেশ করব তা না, রাদার আমি ছোট ছোট কিছু সমাবেশ করব। আমার ইউনিয়ন পর্যায়ে আমার নেতা আছে, আমার জেলা পর্যায়ে নেতা আছে, আমার উপজেলায় পর্যায়ে নেতা আছে, বিভাগীয় পর্যায়ে নেতা আছে, সবাইকে এখানে অ্যাক্টিভ হতে হবে। এবং যেটা ভাইও বললো যে ওনাদের একটা মৌলিক সংস্কারের একটা সনদ আছে, এটা তাদেরকে প্রচার করতে হবে। যেমন বিএনপি 31 দফার যে কাঠামোটা আছে এটা সব জায়গায় প্রচার করছে। সো এইভাবে কিন্তু আপনার জনগণ দে উইল নো দেয়ার রাইটস, দে উইল বি সিং থিংস যে আচ্ছা ঠিক আছে এইভাবে তো করা যায় জিনিসটা, ওনারা আমাদেরকে নিয়ে চেষ্টা করছে। এই জিনিসটা আমাদের দরকার। এখন রুট লেভেল পর্যায়ে আসলে এভাবে যাওয়া সম্ভব না, যেটা আমি বললাম যে সমাবেশ করা এন্ড এভরিথিং, বিকজ রুট লেভেলের পিপলরা কিন্তু আরো বেশি বিজি। এটা আমরা ধরি যে তারা ওই হয়তোবা দিন আনে দিন খায়, তাদের কোনো সমস্যা নাই, তাদেরকে যেখানে ডাক দেবো চলে আসবে, ব্যাপারটা এরকম না। আমি রুট লেভেলে কাজ যখন করেছি সবাই বিকাল 5টা-6টা পর্যন্ত বিজি থাকে। উইকেন্ডে তারা ফ্যামিলির সাথে একটু সময় কাটায়, তারা কৃষি খাতে মানে যে জমিতে কাজ করে, হ্যাঁ, তারা গাড়ি চালায়, তারা সেলসের কাজ করে, এই যে বিড়ি সিগারেট ম্যারিকোর হয়ে যারা কাজ করে, বিএডের হয়ে যারা কাজ করে, তো এই রুট লেভেল পিপল গুলা অনেকে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। সো তাদেরকে নিয়ে আসা বা সমাবেশে তাদেরকে অ্যাওয়্যার করা ইটস কোয়াইট টাফ। কিন্তু আপনার যে ধরেন রুট লেভেল যে নেতা আছে, যে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে, তাদেরও তো একটা স্ট্রং রোল থাকার কথা। তাদের একটা স্ট্রং রোল আছে, আমি মনে করি এটা স্ট্রং রোল আছে। এবং প্রত্যেকটা রাজনৈতিক পার্টিরই কিন্তু নিজস্ব একটা রুট লেভেল টিম আছে যারা এটা নিয়ে কাজ করছে। কিন্তু আমাকে দেখতে হবে সবার কাছে কিন্তু আমার রিচ করা সম্ভব না, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। সো আমাদেরকে একটা প্রসেস ডেভেলপ করতে হবে যে ভাই আমি অ্যাটলিস্ট এখানে 100টা মানুষ থাকে, আমি এখানে 50টা মানুষকে টার্গেট করব, এই 50টা মানুষটা গিয়ে অন্যদেরকে জানাবে। সো এখানে একটা মজার ব্যাপার যেটা আমরা লক্ষ্য করলাম যে ওপিনিয়ন লিডার এবং ওপিনিয়ন ইনফ্লুয়েন্সার। আমার যদি 2 লক্ষ ওপিনিয়ন লিডার থাকে আর 8 লক্ষ ওপিনিয়ন ইনফ্লুয়েন্সার থাকে, এই 10 লাখ মানুষ থেকে আমি 30 লাখ মানুষকে টার্গেট করতে পারবো। সো আমাদের ওই হিসেবে যেতে হবে যে ওপিনিয়ন লিডার আমাকে ক্রিয়েট করতে হবে, ওপিনিয়ন ইনফ্লুয়েন্সার আমাকে ক্রিয়েট করতে হবে। এখন যে জিনিস আমাদের সমস্যা হয়ে গেছে যে এই যে 15-16 বছরের রাজনৈতিক কালচারটা ছিল না, যার কারণে একটা ব্রেন ড্রেনও কিন্তু আমাদের হয়ে গেছে কমপ্লিটলি। অনেকে কিন্তু দেশ ছেড়ে চলে গেছে, অনেকে মনে করে ভোট ম্যাটারই করে না, তারা ভোট বুঝেই না। বা এই যে মানুষের সাথে কথা বলতে হয়, জনগণের সাথে কথা বলতে হয়, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস।
তো এই যে এটা ব্রেন ড্রেন আমাদের হয়ে গেছে, বাবা দেখবেন না অনেক সময় গ্রামের মানুষরা শহরে চলে আসছে বা শহরের মানুষরা আবার গ্রামে চলে গেছে, অনেকে আবার পলিটিক্স থেকে নিজেদেরকে একটু দূরে রেখেছে। কারণ আমি দেখেছি যে মানুষজন ঢাকায় সবকিছু হারায়, সবকিছু বেচে দিতে হয়েছে মামলা মোকদ্দমা চালানোর জন্য, তারা এখন গ্রামে গিয়ে দোকান চালাচ্ছে। তো এইসব মানুষও কিন্তু ম্যাটার করে, তাদেরকে কিন্তু আবার মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, তাদের জন্য কিন্তু কাজ করতে হবে, এত স্যাক্রিফাইস যাদের রুট লেভেলে তাদেরকে তো নিয়ে আসতে হবে মেইন স্ট্রিমে। তো এই জিনিসটা করতে কিন্তু সময় লাগবে। এটা আমি যদি বলি যে আজকেই সবাই জেনে যাবে তা কিন্তু হবে না, বাট দ্য পলিটিক্যাল পার্টিস আর ওয়ার্কিং টুয়ার্ডস দিস। তারা জানবে, আপনি যে বলেন না যে আগামীকালকে যদি ভোট হয় কে আসবে, অনেকের ধারণা বিএনপি চলে আসবে, এটা তাহলে ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে। তাতে আমি তো তাহলে নির্বাচন করার আগে আমি হার মেনে বসে আছি, আই হ্যাভ টু কম্পিট উইথ দেম। যদি বিএনপি ক্ষমতায় আসে, আই হ্যাভ টু গিভ সাম সর্ট অফ কম্পিটিশন, যে না ভাই আমরাই আসবো। আমরা তো চাচ্ছি যে এই ন্যারেটিভটাকে খণ্ড করা হোক, যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। কেন? তাই তো তার তো ভোটের দরকার নেই, আজকে তারা আপনারা ক্ষমতায় বসে দেন বিএনপিকে, 300টা আসনের মধ্যে 280 আসন দিয়ে দেন আপনি। তাহলে আমরা যদি আসন ওয়াইজ কাজ করি, যে সাপোজ খুলনা রিজিয়নে এখানে আমরা 20টা আসন নিয়ে কাজ করবো, এই 20টা আসনকে আমরা অ্যাটলিস্ট এখান থেকে আমরা 10টা আসন নিয়ে আসবো, এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে তাদেরকে এইভাবে কাজ করতে হবে। ইট হ্যাজ টু বি আ ফেয়ার কম্পিটিশন, ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট ফেয়ার কম্পিটিশন, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, তাহলে নির্বাচনটা করে মজা পাবো। আমি যদি নির্বাচনে ভোট দেওয়ার আগে জেনে যাই যে কে ক্ষমতায় আসবে, তাহলে তো জাস্ট লাইক দ্য প্রিভিয়াস টাইম, যে আচ্ছা ঠিক আছে উনি তো আসতেছে, তাতে ভোট কেউ দিতে যাবে না। তাতে ভোট বিমুখ করা হচ্ছে নাগরিকদেরকে। না না না, এটা করা যাবে না। দেয়ার হ্যাজ টু বি ফেয়ার কম্পিটিশন। নির্বাচন সবাইকে করতে হবে, সবাই তো আসবে, যে কোনো দল 300টা আসনের সিট দিতেই পারে, প্রার্থী দিতেই পারে, দিতে হবে, এটা কম্পিটিশন থাকতে হবে। ওই মাইন্ডসেটটা নিয়ে আমাকে আগাতে হবে যে না ভাই আমরা কম্পিটিশনে আসছি, ভিশনটা এরকম হতে হবে যে ঠিক আছে এবার হলো না, নেক্সট টাইম দেখাই দিব, বা আজ থেকে 2 বছর পরে দেখাই দিব। উই ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ ফিয়ার্স কম্পিটিশন ইন দ্য পলিটিক্স। ওই মারা কাটা, ওই 2-4টা কথা বলা, ওই মামলা মোকদ্দমা দেওয়া, বের হয়ে আসতে হবে তো আমাদেরকে। ওই ভাইও যেমন ডিবেট করে। হ্যাঁ, আপনাকেও সেম কোয়েশ্চেন, বাট আপনার থেকে আমি জানতে চাই আপনাদের স্ট্র্যাটেজি বা পলিসি কি, যদি একটু বলতে পারেন, টু এঙ্গেজ গ্রাসরুট লেভেল পিপল। এনসিপির স্ট্র্যাটেজি বা পলিসি কি? তো 6 তারিখ বা 7 তারিখ কিন্তু মানে বিএনপি অটোমেটিক্যালি দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ফোর্স হয়ে গেল। কিভাবে? বিকজ দে হ্যাভ দ্যাট অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ওদের কিন্তু একদম ওয়ার্ড পর্যন্ত, গ্রাম পর্যন্ত কমিটি আছে। রাইট। কমিটি থাকে মানে কি, একটা লোক কমিট করেছে যে সে আমি ভাই বিএনপির সমর্থক সদস্য, আমি নেতা। তো সে আসলে তার ফ্যামিলি, তার বন্ধু বান্ধব তা আসবেই। এই জন্য কিন্তু 15 বছর দৃশ্যপটে না থাকা সত্ত্বেও বা ঢাকায় বড় কিছু কেন করতে পারেনি, অফকোর্স স্টেট স্পন্সর বা স্টেট ক্রাফটের কারণেই পারে নাই। পুলিশ আর্মি সবকিছু দিয়েই তো বিএনপিকে দমানো হয়েছে বা অন্যান্য বিরোধী দলগুলোকে দমানো হয়েছে। ওয়ান পার্টি স্টেট ছিল, কিন্তু অটোমেটিক্যালি একদিনের মধ্যে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। ইভেন এখন এভরিবডি দেয়ার ইজ বিএনপি, বিকজ অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে না, মানে এটা ওদের ভালো দিকটাই বলছি, অফকোর্স দেয়ার ক্রেডিট। তো এখন আসলে এটাই ওয়ে, এখনো বাংলাদেশে এটাই ওয়ে, কারণ আমরা শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা সবাইকে রিচ করতে পারবো না। সোশ্যাল মিডিয়া একটা মুভমেন্ট শুরু করতে পারে, যেটা আমরা জুলাইতেও দেখেছি। মুভমেন্টটাকে কন্ট্রোলও করতে পারে, ন্যারেটিভ বিল্ড করতে পারে, ন্যারেটিভ কন্ট্রোল করতে পারে। কিন্তু একটা জিনিস করে নিয়ে আসা, ইলেকটোরাল পলিটিক্স টোটালি ডিফারেন্ট দেন এনি মুভমেন্ট আর ইলেকশন আলাদা। সো আমাদেরকে ইলেকশন করতে হলে তো সবার কাছে যেতে হবে, কারণ সবারই একটা ভোট আছে, একটা প্রাপ্তবয়স্ক মানুষের। তো সেজন্য আমাদেরকে অর্গানাইজেশনটাকে বিল্ড করতে হবে, ওটা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদের এখন আমরা জেলা জেলায় যাচ্ছি, ইভেন সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন বা ন্যাশনাল মিডিয়াতে আসছে, নাহিদ, হাসনাত, সার্জিস সবাই হচ্ছে গিয়ে বিভিন্ন জেলা সফর করছে, উপজেলাগুলো সফর করছে, এবং তাদের সাথে আমাদের অন্যান্য যারা সেন্ট্রাল মেম্বার্স আছে তারাও যাচ্ছেন। তো আমরা কিন্তু একদম রুটে গিয়ে গিয়ে মানুষের সাথে কথা বলছি, বলে বলে সেই সব এলাকায় কিন্তু আমরা লিডার তৈরি করার চেষ্টা করছি, আমাদের রিপ্রেজেন্টেটিভ তৈরি করার চেষ্টা করছি। তারাই কিন্তু, কারণ একটা এলাকায় আমরা যদি ইউনিটকে শক্তিশালী না করতে পারি, পার্টি কখনো শক্তিশালী হবে না। বাট ভাই আরেকটা কোয়েশ্চেন, এই আপনার কি মনে হয় যে এই লিডারগুলি ধরেন একদম রুট লেভেল মানুষজন, আপনার কি মনে হয় মানে ইলেকশন পর্যন্ত কি রেডি হয়ে যাবে? মানে বাই দ্য টাইম ইলেকশন কামস, উইল দিস রুট লেভেল লিডার্স বি প্রিপেয়ার, যে এনসিপিরও এখন রুট লেভেল পর্যন্ত মানুষ আছে? আমরা মানে খুবই ভিগোরাসলি কাজটা করছি, মানে এই জন্য আমি নিজেও ইদানিং এটা নিয়ে ব্যস্ত। সো আমরা যে কমিটিগুলো দিচ্ছি জেলা উপজেলা, তারপরে আমরা ওয়ার্ড লেভেলে যাব, ইউনিয়ন পর্যায়ে যাব, আমরা খুবই যত দ্রুত সম্ভব এটা করার চেষ্টা করছি। কিন্তু অফকোর্স রেডি হবে না, এটাই বাস্তবতা। এবং উই আর নট হিয়ার ফর দ্য শর্ট টার্ম, এটাই হচ্ছে কথা। উই আর হিয়ার ফর দ্য লং রান। আমরা জানি আমাদের অনেক স্ট্রাগল যাবে, আমরা বাস্তবতা হচ্ছে যে আমরা হয়তো আগামীবার ক্ষমতায় আসবো না, এটাই হয়তো বাস্তবতা, কিন্তু আমরা ফাইটটা দিব।
আমরা 300 সিটেই ফাইটটা দিতে চাই, ওইটুক জায়গায় দলটাকে অন্তত নিয়ে যেতে চাই। তারপর যদি জনগণ পছন্দ করে, মিরাকেল তো হতেই পারে। শ্রীলঙ্কাও কিন্তু হয়েছে, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে শ্রীলঙ্কায়, তারাই কিন্তু ক্ষমতায় এসেছে। তাদের অবশ্যই একটা প্রিভিয়াস পলিটিক্যাল স্ট্রাকচার ছিল, যেটা আমাদের ছিল না। এখানে ডিফারেন্সটা ক্রিয়েট হবে, আমি নিও মানে আই নো। কিন্তু কথা হচ্ছে যে এরপরে দ্যার ইজ অলওয়েজ এ নেক্সট টাইম। কিন্তু আমরা আমাদের প্রপার মেসেজটা একদম রুটে পৌঁছাতে পারছি কিনা ওটার চেষ্টা করব। প্রতিটা মানুষের কানে যদি যায় আমাদের কথা, এবার না হলে পরের বার তো ভোট দিবে, এরকম একটা চিন্তা আমাদের মধ্যে রাখতে হবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি সংগঠনটাকে তৈরি করা, একদম রুট পর্যন্ত সংগঠনটাকে নিয়ে যাওয়া, তাহলে রুট পর্যন্ত মানুষের কাছে আমরা যেতে পারবো। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে when we talk about elections, alliance কিন্তু is a big factor. 2001 থেকে 2006 বিএনপির একটা স্ট্রং অ্যালায়েন্স ছিল, এবং ওই অ্যালায়েন্সটার কারণে কিন্তু বিএনপির একটা আইডেন্টিটি সোর্ট অফ হয়ে গেছিল যে আচ্ছা এটা মনে হয় একটু রাইট উইং কনজারভেটিভ টাইপ অফ পার্টি, ঠিক আছে। এখন বিএনপির আবার ওই অ্যালায়েন্সটা নাই। আমি যা দেখছি যে বিএনপি একদম স্ট্যান্ড অ্যালোন কাজ করে। এনসিপির দিকে আবার যদি আমি একটু দেখি, তারা কিন্তু আবার একটা ডিফারেন্ট অ্যালায়েন্স ক্রিয়েট করার ট্রাই করতেছে, রাইট। অনেকে ভাবতো যে এনসিপি যেহেতু ইউথ পার্টি, স্টুডেন্টদের পার্টি, এটা একটা লেফট উইং লিবারাল পার্টি হবে, রাইট। বাট এখন যে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া বা পিআর এর মাধ্যমে যেটা আমরা দেখছি যে ওরা একটু রাইট উইং বা একটু কনজারভেটিভ সেক্টরে মানে যাওয়ার ট্রাই করছে। তো আমি আগে তৌসিফ ভাইয়ের কাছে যাই, তারপর আপনার কাছে আসি যে এই অ্যালায়েন্সের ব্যাপারে আপনি কি বলেন, যে 2001 থেকে 6 যে আমরা বিএনপি দেখেছি, এখনো কি সেই বিএনপি আছে নাকি বিএনপিতেও চেঞ্জ হয়েছে, এবং বিএনপির কি আদৌ কোনো অ্যালায়েন্সে যাওয়া উচিত নাকি স্ট্যান্ড অ্যালোন ভাবে ইলেকশনে পার্টিসিপেট করা উচিত? আগে শেষেরটা দিয়ে শুরু করি, যে বিএনপি একা যাওয়া উচিত নাকি। অ্যাবসলিউটলি নট। বিএনপি চাইলে হয়তো একা যেতে পারে, বাট আমি মনে করব যে এই আন্দোলন বলি বা এই 15-16 বছর বলি, অনেকগুলো দলের স্টেক ছিল এখানে বিএনপির সাথে। বিএনপি বারবার বলে যে যুগপৎ আন্দোলন, যুগপৎ আন্দোলনে কিন্তু একটা দুইটা দল ছিল না, এখানে কিন্তু অনেকগুলো দল ছিল। সো তাদের সবাইকে নিয়ে কিন্তু বিএনপি অলরেডি বলেছে জাতীয় ঐক্যের সরকার, যে আমরা আসলে পরে একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা একটা সরকার পরিচালনা করবো। দ্যাট ইজ হোয়াট নিডেড, যেটা আমরা কিন্তু আশা করতাম যে 1971 সালের পরে যে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু একটা সুযোগ ছিল জাতীয় ঐক্য সরকার তৈরি করার, বাট উই ডিডন্ট ডু দ্যাট। আমাদের এখন একটা সুযোগ আসছে যে সবাই মিলে বাংলাদেশের স্বার্থে এক হয়ে আমরা একটা অ্যালায়েন্স ফর্ম করি, যেটাকে আমি বলতে চাই বাংলাদেশ জোট। দ্যাটস দ্য পিয়ার স্ট্র্যাটেজি। হ্যাঁ, তো আজ জানি না নাম কি হবে, বাট বাংলাদেশ জোট যদি সরকার পরিচালনা করে সবাইকে একসাথে নিয়ে, হ্যাঁ ভিন্নমত দ্বিমত তো থাকবেই, পার্লামেন্টে ডিবেট করেন না আপনারা, সমস্যা নেই, বা টক শো থেকে ডিবেট করেন, সেটা কোনো সমস্যা নাই। বাট তারা যদি দেশ পরিচালনা করে এক হয়ে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। এখন যদি আমি ইন্ডিয়া জোট থেকে এসছে বাংলাদেশ, না বাংলাদেশ জোট বলেছে আর কি, এটা ডেফিনেটলি ডিফারেন্ট নাম হবে, বাট ইন্ডিয়ান অ্যালায়েন্সটা কিন্তু বেশ ভালো কাজ করেছে আর কি। কংগ্রেস লাস্ট ইলেকশন আর কি যেটা করেছে আর কি, হয়তো বা তারা 100টাও সিট পায় নাই, বাট তারা কিন্তু বলেছে যে ইটস আ মেজর থিং, যে তাদের মানে বিজেপি কিন্তু কোলিশন গভর্নমেন্ট গঠন করেছে। হ্যাঁ, they had to. So see, that's the beauty of politics, যে আজকে আপনার সমর্থন আছে, আপনি ভাববেন যে আপনি এবার 400 পার, আপনি 300 পার করতে পারবেন না, এটা হতে পারে কিন্তু। সো see, people have different perspective on everyone. So এখন 2001 থেকে 6 সাল আসলে কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, এবং এটা বিএনপি তরফ থেকে বলা হয়েছে যে আমাদের সাথে যে অ্যালায়েন্সটা ছিল এটা শুধু ভোটের রাজনীতি, সংখ্যার রাজনীতি, আচ্ছা নিউমেরিক, মানে এটা তাদের আইডেন্টিটি ছিল না। এবং এটা মনে করি এখন সবারই। আজকে যদি এনসিপিও যদি কারোর সাথে অ্যালায়েন্স করে, আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকবেই, কিন্তু ফর দ্য ভোটের সংখ্যা বা সিট সংখ্যা, নিউমেরিক যে জিনিসটা আর কি, নিউমেরিক ডিস্ট্রিবিউশন যেটাকে আমরা বলি, এটার জন্য কিন্তু অনেক জায়গায় অ্যালায়েন্স ফর্ম হয়। আপনি যদি আমি জন্য যে জিনিসটা বলা ঠিক হবে কিনা, যে 1996 সাল বলি বা এরশাদের আমলে বলি, জামাত ওয়াজ অলসো অ্যালাইন্ড উইথ আওয়ামী লীগ, এবং শেখ হাসিনা কিন্তু নিজে একটা টক শোতে এসে বলেছে, তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে হ্যাঁ এটা তো শুধু সংখ্যা রাজনীতি, আমরা এটার একসাথে একটা এজেন্ডাতে আমরা একত্রিত হয়েছি। সো in politics there is no permanent enemy, no permanent friends, only permanent interest. সো এখন পলিটিক্যাল পার্টি যেদিকে ইন্টারেস্ট দেখবে, যে যার এদিকে গেলে পরে আমার ইন্টারেস্টটা থাকবে, সেদিকে যাবে আর কি। বাট টু র্যাপ দিস আপ, মানে যদি আপনি একটু ওয়ান লাইনে বলেন, এখন বিএনপির আইডেন্টিটি কি? ইজ এটা বামপন্থী, ডানপন্থী, সেন্ট্রাল? আমি মনে করি ইটস আ সেন্ট্রাল, এবং এটা আমি মনে করি বাংলাদেশের যারা বড় পলিটিক্যাল পার্টি থাকবে, এদিকে সেন্ট্রাল রাজনীতিতে নিয়ে আগাতে হবে, কারণ দেয়ার আর সার্টেন পিপল যারা রাইট উইং they don't want, আবার অনেক আছে they don't want the একদম লিবারাল লেফট। হ্যাঁ, সো আবার আমাকে ট্যাগ দিয়ে দিচ্ছে অনেক। হ্যাঁ, সেম কোয়েশ্চেন, আইডেন্টিটি, রাইট উইং, লেফট উইং অ্যালায়েন্স, আপনার টেক অন এনসিপি স্পেসিফিকলি।
ওকে, সো এনসিপি শুরু থেকেই বলে এসছে, মানে একদম প্রথম দিন আত্মপ্রকাশ থেকে, যে আমরা একটা মধ্যপন্থী দল, জি সো সেন্ট্রিস্ট। জি তো এটাতে কোনো ডাউট নেই। এখন সেন্ট্রিস্ট পলিটিক্সের মানে সমস্যাটা হচ্ছে গিয়ে, মানে পলিটিক্যাল অ্যানালিস্টরা সবসময় বলে যে সেন্ট্রিজম ইজ এন ইউটোপিয়া, বিকজ এটা হওয়া সম্ভব। রাইট, হ্যাঁ। এবং সেন্ট্রিজম জিনিসটাই কিন্তু এরকম, এটা হচ্ছে যে ইস্যু ভিত্তিক তোমাকে একসময় ডানে হেলতে হবে, একসময় বামে হেলতে হবে, কারণ আমাদেরকে তো ইস্যু ভিত্তিকই অ্যাড্রেস করতে হবে। আমি যদি একটা সমস্যাকে ওই অনুযায়ী সমাধান না করতে চাই, তখনও তো সেটা আবার ভুল। যে না আমার রাজনীতি এটা, আমি এখান থেকে এক পয়সা উঠবো না, সেটাও কিন্তু ভুল। কারণ রাজনীতি হইতে হবে জনগণ, মানে জনমুখী রাজনীতি না করলে তো কোনো লাভ নাই। তো এই জন্য কিন্তু অনেক কন্ট্রোভার্সি অ্যারাইজ করে, বড় কারণটা হচ্ছে এটা যে অনেক কন্ট্রোভার্সি অ্যারাইজ করে। যেটা তুমি বলছিলে যে এনসিপি কে মানুষ এক্সপেক্ট করেছিল যে লিবারেল হবে, একটু লেফট উইং হবে। এখন এই যে তরুণ সমাজ যারা আন্দোলনটা করেছে, যাদের ফলে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, তারা যে সবাই লেফট উইং লিবারেল এরকম তো না। অসংখ্য মাদ্রাসার ছাত্র ছিলেন যারা শহীদ হয়েছেন, অসংখ্য। এবং যে রাইট উইং যে পপুলেশনটা, সো এক হচ্ছে কি রাইট উইং হওয়া মানে যে একটা লোক খারাপ, এটাও তো না, এটা তাদের আইডিওলজি হইতেই পারে। বা হ্যাঁ, এটা একটা মানে রাইট উইং বলাটাও তো এটা জাস্ট বোঝার অর্থেই বলা, এটাকে আলাদা সেগ্রিগেট করার খুব একটা দরকার নেই বলে আমি মনে করি। বাট এটা মাইন্ডসেট যে তারা তো ওপেন না হয়তো, বাট টু দ্য নিউ কালচার বা নিউ ওয়ে অফ লাইফ। এটা একটা বিশাল ডিবেট, এটাতে মানে ডিফারেন্ট টপিক, এটাতে অনেক 1 ঘন্টা মানে এটা নিয়ে কথা বলা যাবে। ওদিকে নাও যদি যাই, আমি যদি বোঝানোর জন্য বলি যাদেরকে রাইট উইং বলা হচ্ছে, এক হচ্ছে তারা যে খারাপ এটা না, দুই হচ্ছে গণঅভ্যুত্থানে কিন্তু তাদের একটা বিশাল ভূমিকা ছিল। সো এনসিপি শুধু লেফট উইং লিবারেল হবে এটা এক্সপেক্ট করাটা কিন্তু ভুল, কারণ এনসিপি তো গণঅভ্যুত্থানে সবাইকেই প্রতিনিধিত্ব করতে চাবে, এটাই স্বাভাবিক। সো ওই জন্যই কিন্তু এনসিপি মধ্যপন্থাটা বেছে নিয়েছে, যে না হলে ভাই যেটা বলছিলেন অ্যাবসলিউটলি ট্রু, বাংলাদেশে পলিটিক্স করতে হলে মধ্যপন্থা ছাড়া উপায় নেই। কারণ উইথ ডিউ রেসপেক্ট, আমাদের দেশের মানুষ একই মাঠে ওয়াজ শুনবে সারা রাত, পরের রাতে কনসার্ট শুনবে, ঠিক আছে, এসে গান গাবে, যাত্রা পালাও দেখবে, একই মানুষ। সো এটা একবার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে সবাই ওরা সেম হ্যাঁ সেম জিনিস, এবং মানুষ দুটোই সেলিব্রেট করে। আমি ওই যে ধর্মীয় ডিবেটে যদি না যাই, কিন্তু মানুষের সাইকোলজিটা এটাই, মানুষ অনেক ধর্মভীরু এই উপমহাদেশে, যেই ধর্মই হোক না কেন। হিন্দুরাও কিন্তু অনেক ধর্মভীরু আমাদের মানে আমাদের দেশে বলি বা ইন্ডিয়াতেও বলি, উপমহাদেশের মানুষের এটাই। আবার তারা কিন্তু এই দিক দিয়ে একটু লিবারেলও, তারা কিন্তু ধর্মের গোড়ামিটা নেই। অবশ্যই ধর্মীয় ভাবে সেটা ভুল হতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট কনভারসেশন, কিন্তু তাদের মধ্যে কিন্তু গোড়ামিটা নেই, এটা আমি মনে করি। এখন কথা হচ্ছে এই জন্য মানে মধ্যপন্থী রাজনীতির বাইরে আসলে কোনো ভবিষ্যৎ নেই। মধ্যপন্থী রাজনীতি করতে আসলে যেটা হয় যে এনসিপি আমরা এখন দুই দিক থেকে গালি খাই। আমরা পোস্ট দিলে আমরা গালি খাচ্ছি, আমরা নাকি গে পার্টি, সত্যি কথা আমরা সমকামী পার্টি, এটা গালি খাচ্ছি। আবার যারা সমকামী পার্টি বলছে, সমকামীদের কাছে আবার আমরা গালি খাচ্ছি, আমরা হুজুর পার্টি, তারপর আমরা জামাতের বি টিম, এগুলোই তো সারাদিন গালি খাচ্ছে। এখন জাস্ট সবার উদ্দেশ্যে এটাই বলা যে ভাই আমরা কোনোটাই না, আমরা মধ্যপন্থা রাজনীতি করতে এসেছি। সো আমরা ইস্যু ভিত্তিক সবসময় মানুষের পক্ষে কথা বলবো, এবং ইস্যু ভিত্তিক কথা বলতে গিয়ে যখন আমরা দেখব যে কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে নির্যাতন করা হচ্ছে বা তাদের ফেভারে কথা বলা উচিত, তখন আমরা সেটা বলবো। সেটা বলার মানেই এই না যে আমরা একেবারে জামাতের বি টিম হয়ে গেলাম বা আমরা একেবারে ধর্মভিত্তিক দল হয়ে গেলাম, এটা কখনোই না। দ্বিতীয়, আবার যদি আমরা এদিকে যাই যে হ্যাঁ, যখন নারীর অধিকারকে যখন প্রশ্নবিদ্ধ করা হবে বা এই ধরনের কোনো ইস্যু হবে, যারা লিবারেল তাদেরকে নির্যাতন করা হবে, ইনফ্যাক্ট উইমেন রিফর্ম কমিশনের হ্যাঁ ওইটা নিয়ে তো ইস্যুটা চাই, এইজন্য আমি এটা অ্যাড্রেস করলাম। তা আমাদের সেন্ট্রাল মেম্বারে কিন্তু সেখানেও গিয়েছে। এখন সেখানে কিছু কন্ট্রোভার্সিয়াল মেসেজ ছিল, কিছু পোস্টার ছিল, নট নেসেসারিলি যে যারা গিয়েছে তাদের ওইটাকেই সমর্থন করতে হবে। হাসনাত কিন্তু হেফাজতের সমাবেশে গিয়েছিল, গিয়ে হাসনাতের স্পিচে কিন্তু আমাকে একটাও ভুল দেখাতে পারবে না যে সে ভুল কথা বলেছে, কিন্তু ও যাদের পাশে বসেছিল তারা অনেকে বাজে কথা বলেছে, তারা গালিগালাজ করেছে। এটা কিন্তু আমরা অফিসিয়ালি পরে স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমরা সেটা নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি এবং বিচারও চেয়েছি। আমাদের সেন্ট্রাল মেম্বার কিন্তু বলেছে। তো আমরা মনে হয় যে আমরা মানে বাংলাদেশি মানুষজন যখন প্রোপাগান্ডা ছড়ায়, আমরা একটু সবকিছু একদম মোটা দাগে দেখে ফেলি যে তুমি ওইখানে গেছো তাহলে মানে তুমিও এটা, তুমি সেম দল, হ্যাঁ তুমিও এটাই, মানে আমি আর ভাই পাশাপাশি বসে আছি, দ্যাট ডাজ নট মিন যে আমাদের আইডিওলজিক্যালি সেম হইতে হবে। আমরা এখানে কথা বলছি অসুবিধা থেকে, একটা অনুষ্ঠানে ইনভাইট করলে আমি যাবো না, তো ওই জিনিসটা কিন্তু এরকমই। তো কোথাও যাওয়া মানে এই না যে এনসিপি ওইটা একদম মানে যে লোকটা গালি দিচ্ছে তাকেও সমর্থন দিচ্ছে, কিন্তু কোথাও না যাওয়া মানে এটা না যে ওই লোকটা আবার নির্যাতিত হলে এনসিপি এগিয়ে আসবে না, এটা কখনোই না। আমাদের রাজনীতি ক্লিয়ারলি মধ্যপন্থা রাজনীতি, যখন যেদিকে প্রয়োজন মানুষের পক্ষে দাঁড়ানো আমরা সেটাই দাঁড়াবো, এবং আমাদের দেখতে হবে যে অফিসিয়ালি স্টেটমেন্টটা আমাদের পার্টি কি দিচ্ছে। কারণ একটা পলিটিক্যাল পার্টি আমাদের যারা মেম্বার, প্রতিটা পলিটিক্যাল পার্টির মধ্যেও কিন্তু আবার এই কিছু মেম্বার আছে যারা একটু রাইট উইং চিন্তা ভাবনা করবে, কিছু আছে কিছু লেফট উইং, এটাই স্বাভাবিক। কিন্তু ওই ইন্ডিভিজুয়ালিজমটাকে এক্সিস্ট করার তো স্কোপ দিতে হবে, স্পেস দিতে হবে, নাহলে কিন্তু পার্টি হিসেবে কেউ গ্রো করবে না, দেশ হিসেবে আমরা গ্রো করবো না।
সো আমরা বরং এই চিন্তাটা করাটাই কনজারভেটিভ চিন্তা, যে তুমি এই রাইট উইং, তুমি লেফটের কোনো কথাই বলতে পারবে না, বা তুমি লিবারেল, তুমি আবার এখন ধর্মের কথা কেন বলছো, এটাও তো এটা চিন্তা করা তো কনজারভেটিভ। সো এটাই বলতে যাচ্ছি যে আমাদের এই চিন্তাটাকে বের হয়ে আসতে হবে, একটু যার যার জায়গায় তাকে থাকতে দিতে হবে, কিন্তু দেখতে হবে যে পার্টি অফিসিয়ালি কি স্ট্যান্স নিচ্ছে। আর লাস্ট হচ্ছে অ্যালায়েন্সের কথা যেটা বললাম, এটা আসলে ইলেকশনের সময় দেখতে হবে, কারণ অ্যালায়েন্সের মানে রাজনীতিটা ইম্পর্টেন্ট। এই মুহূর্তে যখন আমরা আপনাদের নেতাদের কোনো পার্টি মানে প্রোগ্রামে যে কারোর সাথে ছবি তুলতে দেখি বা কিছু করতে দেখি, এটা কোনো ইঙ্গিত না যে তারা কোনো অ্যালায়েন্স বা এমন। আমাদের সব প্রোগ্রামেই কিন্তু যায় দাওয়াত দিলে, এবং আমরা কিন্তু চাই যে বাংলাদেশে এই রাজনীতিটাই থাকুক, এবং এটাই হ্যাঁ ইফতারে যে, এবং এটাই ছিল কিন্তু 2006 পর্যন্ত অন্তত সবাই সব কেন হাসিনা খালেদা পাশাপাশি বসে ছবি তুলেন নাই, অনেক ছবি কিন্তু আমরা দেখেছি। তো এটা গত 15 বছর আমরা দেখিনি, দেখে আমরা ভাবছি যে না রাজনীতি মানে একদম মুখ কালা গেলেই মানে মুখ দেখা দেখি বন্ধ, এরকম না। সো এটা কোথাও আমাদেরকে দেখলেই ভাবার কোনো দরকার নেই যে আমাদের কোনো অ্যালায়েন্স হয়ে যাচ্ছে, এটা নিয়ে আসলে আমাদের কোনো ডিসিশন হয়নি। কিন্তু আমরা কিন্তু মানে বিএনপির কাজকর্মের যেসব সমালোচনা করছি সেটা কিন্তু করছি। স্পেসিফিক্যালি আমাদেরকে জামাতের বি টিম বলা হচ্ছে, এটাকে আমি মানে কি বলবো স্ট্রংলি একদম ডিনাই করবো যে এরকম কোনো কিছুই আমরা না, আমাদের প্রপার নিজেদের আইডিওলজি আছে। এবং জামাতের যে 71 কেন্দ্রিক যে একটা বিতর্ক, এটা কিন্তু আমরা বারবার কন্ডেম করি। আমরা কিন্তু জুলাইয়ের পর কিন্তু আমরা বলেছিলাম যে জামায়াত শিবিরের যে বিতর্কগুলো ছিল, তারা গত 15 বছর অনেক নির্যাতিত হয়েছে। একটা জামাত শিবির দেখে তুমি একটা মানুষকে মেরে ফেলো, এটা লাইসেন্স কিন্তু দেয়নি। হাসিনা কিন্তু ওই পর্যায়ে জিনিসটাকে নিয়ে গেছিল, যে শিবির মেরে ফেলেছে, খবর হইলো, প্রথম মানুষ দুঃখ পাইলো, তারপর জানলো যে সে শিবির করতো, ও আচ্ছা থাক শিবির করতো মানে। কিন্তু এইটাকে নর্মালাইজ ভাই করাই যাবে না। জামাত শিবিরকে তুমি গালি দাও, বিচারের আওতায় আনো, সেটা আরেক জিনিস। তুমি এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে তো নরমালাইজ করা যায় না। অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি একটা ল আছে, একটা আইন আছে, নাগরিক হিসেবে তো তার সেটাই। হ্যাঁ, সো একটা রাইট আমাদের আছে, রাইট। জামাত শিবিরের 71 কে যে ইস্যুটা আছে, তারা যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের চিন্তাটাকে যে এখনো ধারণ করে, আমরা এটাকে টোটালি কন্ডেম করি, এখনো করি, এবং করতে গিয়ে অনেক বিতর্ক হচ্ছে, কিন্তু আমরা এটাকে কন্ডেম করি। আমরা বারবার বলছি যে আমাদের দলটা 71 কে ধারণ করে, কারণ 71 যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটা তো স্বাধীনতার জন্যই হয়েছিল। সেই স্বাধীনতাটা পাইনি দেখি জুলাই হলো, এজন্য আমরা বললাম যে এটা দ্বিতীয় স্বাধীনতা, কারণ যেটা 71 হলো তারপরে কিন্তু দেশ বা আমরা মানুষ হিসেবে স্বাধীন হইনি, নাগরিক হিসেবে, সেজন্যই জুলাইকে আসতে হলো। তো আমাদের কিন্তু 71-এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এর তার ফলেই 24 এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে মানে অ্যালায়েন্সের ক্ষেত্রে এটা ইলেকশন আসলে বোঝা যাবে, কিন্তু আইডিওলজিটা আমি মোটামুটি চেষ্টা করলাম ক্লিয়ার করতে। বাট থ্যাংক ইউ সো মাচ, লাইক ওভারঅল ইট ওয়াজ আ গ্রেট ডিসকাশন ভাইয়া। থ্যাংক ইউ ফর ইউর টাইম। ঈদের আগের দিন আমরা আপনারা দুজনেই টাইম দিলেন, এন্ড ঈদ মোবারক সবাইকে যারা দেখছেন। অফ কোর্স এন্ড জি ভাই, তো সর্বশেষ বলতে চাই যে আমরা সংস্কার নিয়ে অনেক কথা বলি, সবাই সংস্কার বলে। আমি মনে করি সব থেকে বড় সংস্কার হচ্ছে যে আমরা একে অপরের সমালোচনা করতে পারি, রাজনৈতিক দলগুলো, এবং এটাই কিন্তু ডেমোক্রেসি, এটাই ডেমোক্রেসি। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কিন্তু সমালোচনা করে। আপনি বিএনপির কথা বলেন, আমরা যখন বিএনপি নেতাদের সাথে বসি, দে অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ, যে তাদের যে কার্যক্রম যেগুলো ক্রিটিসাইজ করার মতন, দে ক্রিটিসাইজ এন্ড দে লিসেন টু আস। তারা জনগণের কথা শোনে, তারা বুঝতে চেষ্টা করে যে আসলে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। এবং আমি মনে করি এটা প্রত্যেকটা রাজনৈতিক দলই এখন এই কালচারটা প্রমোট করছে, যে নিজেদের মধ্যে একটা ডেমোক্রেসি থাকা, যে ভাই তোমার জিনিস ভালো নাই লাগতে পারে, বাট তুমি এইভাবে কথা বলতে পারো না, কারণ দর্শাই দিবে। সো এই শিষ্টাচারটা আমি মনে করি যে এই যে সংস্কারটা হয়েছে আমাদের মধ্যে, এটা ওয়ান অফ দ্য বেস্ট, যে আমরা এখন কথা বলতে পারছি, একটা রাজনৈতিক দলের সমালোচনা করতেই পারি আমরা। আমাদেরকে জেলে নিবে না বা জেলে দিবে না, আমরা বলতেই পারি, আমরা লজিক দলের মধ্যে কেউ ভুল করলে এই যে বিএনপি যে শোকজ করছে, এটা কিন্তু আগে তো ছিল না, এটা ভেরি পজিটিভ চেঞ্জ, ইটস আ পজিটিভ চেঞ্জ। এবং দেখেন এনসিপির মধ্যে আপনি দেখবেন যে কেউ যদি কোনো কিছু করে কারণ দর্শায় দিতে হচ্ছে, মানে আমরা তো আগে এটা চিন্তা করতাম না, হয়তো তাকে দেশের বাইরে পাঠায় দেওয়া হতো, হ্যাঁ, যে তুমি ভালো কাজ করেন। আর এত ছোটখাটো বিষয়ে যে আমরা মানে অ্যাড্রেস করছি, কোনো দলই আগে করে নাই। সো এটা ভালো, ওয়ান অফ দ্য গ্রেট, মানে ওয়ান অফ দ্য বেস্ট রিফর্মস আমি মনে করি, এবং এটা থাকা উচিত। আই হোপ যে জিনিসটা যাতে না চলে যায়, আমরা যাতে আমাদের মধ্যে যদি অহংকার অহমিকা এই জিনিসটা যাতে না আসে, এটাই আমি আশা করবো। এবং এটাই আমার থাকবে যে ঈদের যে শুভেচ্ছা বলি বা সামথিং, এটা আমার ঈদের শুভেচ্ছা, যে আমরা সবাই উই উইল স্টে ইন দ্য গ্রাউন্ড। আমরা গ্রাউন্ড থেকে উপরে উঠবো না, যতই আমাদের ক্ষমতা আসুক, যতই টাকা পয়সা হোক, যতই যা হোক না কেন, কেউ যাতে আমরা ওই অহংকারটা না আসে আমাদের মধ্যে। আমরা অ্যাজ এ হিউম্যান বিং, বিচার তো আমাদেরও হবে মরার পরে, আমরা যাতে মানুষের হক না মারি, বুকে হাত রেখে যাতে বলতে পারি ভালো কাজ করে গেছে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ভাই, নাবিল ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার শেষে কিছু বলে না, অনেক কথা বলেই ফেলেছি। সো ভিউয়ার্সদেরকে অনেক থ্যাংক ইউ। আর এটা কবে পাবলিশ হবে আমি মানে হ্যাঁ ভেরি সুন, বাট ঈদের পরে হবে। স্টিল ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক ভাই। থ্যাংক ইউ সো মাচ।